আসসালামু আলাইকুম। মার্স ফরওয়ার্ডের পক্ষ থেকে আমি তৌহিদুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে 43তম বিসিএস এর ব্যাচ 1 এর ক্লাস, আজকে দ্বিতীয় ক্লাস। আমি এসেছি বাংলা ব্যাকরণের ক্লাস নেওয়ার জন্য। তো এর আগেও আপনাদের সঙ্গে আমার বেশ কবার দেখা হয়েছে। তো যারা এই মুহূর্তে আমাকে দেখছেন বা যারা এই মুহূর্তে আমাকে শুনছেন, তারা একটু কাইন্ডলি আমাকে জানাবেন যে আমার কথাটা আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বা বোর্ডে লেখাটা সবাই স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি ওখানে থ্যাংক ইউ লেখা আছে, আমি লেখাটা লিখে দিচ্ছি এখন। মার্চ ফরওয়ার্ড, দেখেন তো এই লেখাটা দেখা যায় কিনা, একটু আমাকে জাস্ট কমেন্ট করে জানাবেন। আপনারা ঠিকঠাকভাবে লেখাটা দেখতে পারলে এবং আমার কথা স্পষ্ট শুনতে পারলেই ক্লাস শুরু করে দিব, এবং আশা করছি কোনো প্রবলেম হবে না। ওকে, এর মধ্যে অনেকে যুক্ত আছেন, অবশ্যই লেখনা আপু যুক্ত আছেন, সাইদুল ইসলাম যুক্ত আছেন, নাসরিন জাহান নিপা আমাকে সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম সালাম। ওকে, দেখা যায়, শোনা যায়। আচ্ছা, ঠিক আছে। একটা বিষয় আপনাদেরকে বলছি যে যারা এই মুহূর্তে লাইভটা দেখছেন, কাইন্ডলি তারা একটু লাইভটা শেয়ার করবেন, এতে আমাদের রিচটা আরও বেড়ে যাবে। আর যেহেতু ক্লাসটা ওপেন ক্লাস হচ্ছে, পেজ থেকে লাইভ এসেছি, তার মানে যারা এই মুহূর্তে বিসিএস প্রিপারেশন নিচ্ছেন বা ব্যাংক জবের বা বিভিন্ন সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছেন, তারাও জেনে যাবেন যে এখন একটা বাংলা ক্লাস চলছে যা তাদের কাজে লাগবে। ঠিক আছে? ওকে, নাজমুল সাকিব হ্যালো ভাই জানিয়েছেন। ওকে, হাই। খাদিজা বিনতে কাফিজা, সুন্দর নাম। উনি বলছেন ক্লিয়ার স্যার। রেজন আহমেদ মহল বলছে যে নওগাঁ থেকে শুনছি। হ্যাঁ, নওগাঁ হচ্ছে আমার পার্শ্ববর্তী জেলা, আর আমার জেলা হচ্ছে জয়পুরহাট। ঠিক আছে, তার মানে আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন। আজকে আমরা যে বিষয় শিখবো তা হচ্ছে, প্রথমে শিখবো শব্দ প্রকরণ, এরপরে শিখবো সন্ধি। দুইটাই মোস্ট ইম্পর্টেন্ট, লাগবে কোনো না কোনো পরীক্ষাতে, এখান থেকে প্রশ্ন আসবেই আসবে, তার মানে আপনাকে ভালো করে জানতে হবে। ঠিক আছে, তাহলে চলেন শুরু করা যাক। আমরা প্রথমেই যে বিষয়টা শিখবো সেই বিষয়টা হচ্ছে শব্দ প্রকরণ বা শব্দ নিয়ে শিখবো। আর এরই মধ্যে যারা যুক্ত হয়েছেন তারা একটা কাজ করতে পারেন, আপনাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে বা আপনি যার শুভাকাঙ্ক্ষী, যার এই ক্লাসটা প্রয়োজন, তাকে মেনশন করে দিতে পারেন, অথবা চাইলে আপনি আপনার ওয়ালে লাইভটা শেয়ার করে দিতে পারেন। ঠিক আছে? ওকে, নিনজা মনি, কি চমৎকার একটা নাম, সালাম জানিয়েছেন। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। ফারিয়া চৌধুরী বলছে কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ, এখন ভালো আছি। মাঝখানে একটু অসুস্থ ছিলাম, বেশ অসুস্থ ছিলাম, সেখান থেকে সুস্থ হয়েছি। রাইহান সালাম জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, চলুন ক্লাসের দিকে মনোযোগ দেওয়া যায়। ঝিনাইদহ থেকে শুনছেন, ওকে, ব্যাপার না। আমরা আজকে যে বিষয়টা শিখবো তা হচ্ছে শব্দ। আসেন শব্দের সংজ্ঞা জেনে নিই। শব্দের সংজ্ঞাটা হচ্ছে এরকম যে কতগুলো বর্ণ বা বর্ণ সমষ্টি অথবা কতগুলো ধ্বনি বা ধ্বনি সমষ্টি পাশাপাশি বসে যদি অর্থবোধক ধ্বনি উচ্চারিত হয়, তখন আমরা তাকে কী বলছি? শব্দ বলছি। ওকে, আপনাকে যদি প্রশ্ন করি যে শব্দ কত প্রকার, একটু উত্তর করতে থেকে যে শব্দ কত প্রকার, আর ততক্ষণে আমি একটু কমেন্ট সেকশন চেক করি। আপনার জন্য আমার প্রশ্ন হচ্ছে যে শব্দ কত প্রকার? একটু ঝটপট উত্তর করে বলেন তো দেখি যে শব্দ কত প্রকার। আর যারা এই মধ্যে লাইভটা শেয়ার করে দিয়েছেন, তারা চাইলে একটা ছোট্ট করে ডান কমেন্ট লিখে জানাতে পারেন যে হ্যাঁ, আপনি লাইভটি শেয়ার করেছেন, আর উত্তরও করতে পারেন যে শব্দ কত প্রকার। ঠিক আছে? ফারিয়া চৌধুরী বলছে যে এখনো কিছুটা মনে অসুস্থ না, এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, সকলের ডাক্তারদের কিছু প্রচেষ্টায় আল্লাহর মধ্যে সুস্থ আছি। শারমিন কান্তা বলছে 3 প্রকার, আসলে শব্দ 3 প্রকার। আবার বিশাল নাম যে আশফাকুর, ও আচ্ছা, আশফাকুর আমার বলছে 2 প্রকার, গঠন হচ্ছে 3 প্রকার। গুড, চমৎকার উত্তর করেছেন, 3 প্রকার। আসলে আমি যে প্রশ্নটা করেছি, প্রশ্নটা করাই ঠিক হয়নি। শব্দকে অনেকগুলো দৃষ্টিকোণ থেকে ভাগ করা হয় এবং শব্দ অনেক প্রকার। তার মানে প্রশ্ন করতে হবে যে শব্দকে কয়টি দৃষ্টিকোণ থেকে ভাগ করা হয়, তখন ঠিক হবে। তখন উত্তর করবেন যে শব্দকে 3টি দৃষ্টিকোণ থেকে ভাগ করা হয়। তাহলে আমরা বলতেই পারি যে শব্দকে 3টি দৃষ্টিকোণ থেকে ভাগ করা হয়। শব্দকে 3টি দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। আমরা একটা একটা করে শিখব। ঠিক আছে? ওকে, আসলে অনেকে উত্তর করছেন 5 প্রকার, 2 প্রকার, 4 প্রকার। এইগুলো উত্তরগুলো আসলে একদম মোটেও ঠিক না, এভাবে উত্তর করা যাবে না। আপনাকে ঠিকঠাক বলতে। আল জাবের হোসেন বলছে আপনার ক্লাস অনেক মিস করি স্যার। আপনি ক্লাস মিস করেন কেন? আমি তো 43তম বিসিএস ক্লাস নিচ্ছি, ব্যাংক জবে ক্লাস নিচ্ছি, 42এও ক্লাস নিচ্ছি, প্রত্যেকটা ব্যাচেই আমি ক্লাস নিচ্ছি।
আপনি অবশ্যই কোনো না কোনো ব্যাচে এনরোল করেন। এখন আমাদের 31তমতে ক্লাস শেষ, 42তমতে মাঝামাঝি চলছে, আর 43তম আজকে দ্বিতীয় ক্লাস। তো আপনি রেজিস্ট্রেশন করে ফেলুন ঝটপট, তাহলে পেয়ে যাবেন ক্লাসগুলো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। তার মানে দেখেন যে শব্দকে আমরা 3টি দৃষ্টিকোণ থেকে ভাগ করেছি। আসেন কি কি 3টা দৃষ্টিকোণ এইটা আমরা লিখব। আমরা প্রথমেই শিখব যে গঠন অনুসারে। 1 নম্বর হচ্ছে গঠন অনুসারে বা গঠনমূলক। আমরা লিখলাম যে গঠন অনুসারে। 2 নম্বর হচ্ছে অর্থ অনুসারে বা অর্থমূলক। আমরা মূলক দিয়েও লিখতে পারি যে গঠন অনুসারে বা গঠনমূলক, অর্থ অনুসারে বা অর্থমূলক। এবং 3 নম্বর হচ্ছে উৎস অনুসারে। কি অনুসারে? উৎস অনুসারে। ওকে, তার মানে দেখেন আমরা শব্দকে 3টি দৃষ্টিকোণে ভাগ করতে পারি। শব্দকে কয়টি দৃষ্টিকোণে ভাগ করতে পারি? 3টি দৃষ্টিকোণ। 1 নম্বর হচ্ছে গঠন অনুসারে, 2 নম্বর হচ্ছে অর্থ অনুসারে এবং 3 নম্বর হচ্ছে উৎস অনুসারে। এখন দেখেন এগুলোর আবার প্রকারভেদ আছে। এই যেখানে গঠন অনুসারে, এই গঠন অনুসারে শব্দ হচ্ছে 2 প্রকার। গঠন অনুসারে শব্দ কত প্রকার? গঠন অনুসারে শব্দ হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে মৌলিক শব্দ। কি শব্দ? মৌলিক শব্দ। তাহলে আরেকটা কি শব্দ? একটা যদি মৌলিক শব্দ হয় তাহলে কি আরেকটা কি শব্দ একটু জানাবেন আমাকে? এই ক্লাসটা আজকে প্রাইভেট ব্যাচে হওয়ার কথা, কিন্তু প্রাইভেট থেকে আমরা এটা পাবলিক এসেছি। সমস্যা নেই, পরবর্তী ক্লাসগুলো আপনি অবশ্যই নির্দিষ্ট গ্রুপেই পাবেন। সো এটা নিয়ে মানে খুব বেশি চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। ওকে, ঠিক আছে। গঠন অনুসারে শব্দ হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে মৌলিক শব্দ, আরেকটা অনেকেই মৌলিক শব্দ দেখা দেখেই ভেবে নেয় যে এটা অবশ্যই যৌগিক হবে, কিন্তু উত্তরটা হবে ভুল। একটা হচ্ছে মৌলিক শব্দ, দ্বিতীয়টা হচ্ছে সাধিত শব্দ। কি শব্দ? সাধিত শব্দ। আসেন আমরা মৌলিক শব্দ কি বা মৌলিক শব্দ কাকে বলে তা জেনে নিই। মৌলিক শব্দের সংজ্ঞা হচ্ছে যে শব্দগুলোকে আমরা ভাঙতে পারি না বা বিশ্লেষণ করতে পারি না, অথবা বলতে পারি এভাবে যে শব্দগুলোকে ভাঙলে বা বিশ্লেষণ করলে আর কোনো অর্থবোধক ধ্বনি পাওয়া যায় না, সেই শব্দগুলিকে বলছি মৌলিক শব্দ। যেমন উদাহরণ যদি লিখলাম আমি মা, কি লিখেছি? মা। দেখেন মাকে আমি আর অর্থবোধক কোনো শব্দে ভাঙতে পারি না। ঠিক একইভাবে আরও আছে কি? গোলাপ। কি আছে? গোলাপ। মা, গোলাপ, হাত। দেখেন মাকে কি ভাঙা যায়? না, অবশ্যই ভাঙা যায়। ঠিক একইভাবে গোলাপ, গোলাপকে কি ভাঙা যাচ্ছে? না, গোলাপকেও ভাঙতে পারি না। আবার এখানে কি আছে? হাত আছে। হাতকে কি ভাঙতে পারবেন? অবশ্যই না। না, হাতকে কিন্তু ভাঙা যায়। আপনি আসেন আমার কাছে, একদম লাঠি দিয়ে যদি বাড়ি দেই হাতটা ভেঙে যাবে। কিন্তু হ্যাঁ, এইভাবে আমরা আমাদের নিজস্ব হাতকে ভাঙতে পারি। কিন্তু এখানে হাত যে শব্দটা আছে, এই শব্দটাকে আমরা ক্ষুদ্রতম অংশে ভাঙতে পারি না। আর যদি ক্ষুদ্রতম অংশে ভাঙি তাহলে এই শব্দের কোনো আর অর্থবোধক কোনো ধ্বনি উচ্চারিত হয় না। এই জন্য বলছি যে হাতকে ভাঙতে পারি না, আর হাত হচ্ছে মৌলিক শব্দ। ঠিক আছে? হ্যাঁ, শারবিন রহমান শামা উনি কমেন্ট করে জানিয়েছেন যে ভেঙ্গে আলাদা করা যায় না। থ্যাংক ইউ। এরপর আসেন সাধিত শব্দ। সাধিত শব্দ কি? দেখেন যে শব্দগুলোকে আমরা ভাঙতে পারি বা বিশ্লেষণ করতে পারি, অথবা যে শব্দগুলোকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ন্যূনতম একটি মৌলিক শব্দ পাই, আমরা তাকেই বলছি কি শব্দ? সাধিত শব্দ। আসেন উদাহরণ লিখি। যেমন দেখেন আমি লিখতে পারি কি? হাতা। কি লিখতে পারি? হাতা। আবার লিখতে পারি গোলাপি। কি লিখতে পারি? গোলাপি। ওকে, আবার লিখতে পারি কি? ডুবুরি। কি লিখতে পারি? ডুবুরি। আবার লিখতে পারি কি? পরাজয়। মানে যে শব্দগুলিকে আমরা ভাঙতে পারবো সেগুলিকে বলছি সাধিত শব্দ। সেটা সন্ধি যোগে ভাঙতে পারি, উপসর্গ যোগে ভাঙতে পারি, প্রকৃতি বিভিন্নভাবে ভাঙতে পারি। যেমন দেখেন হাতা, হাতাকে ভাঙতে পারি কিভাবে? যে হাত যোগ আ, একটা আ প্রত্যয় পাচ্ছি। আবার দেখেন গোলাপি, গোলাপিকেও কিন্তু ভাঙতে পারি। কিভাবে ভাঙতে পারি? যে গোলাপ যোগ ই, একটা দীর্ঘ ই প্রত্যয় যুক্ত থাকছে, তাই না? তা দেখেন হাত, গোলাপ, এগুলো কিন্তু মৌলিক শব্দ। এরপরে কিন্তু ই প্রত্যয় বা আ প্রত্যয় যুক্ত হয়েছে। ঠিক একইভাবে ডুবুরি, ডুবুরিকে ভাঙলে কি পাবো? ডুব যোগ উড়ি। এই যে ডুব, এই ডুবটা কিন্তু মৌলিক শব্দ। ঠিক একইভাবে পরাজয়, দেখেন পরাজয়ের পড়া কিন্তু উপসর্গ, আর জয় হচ্ছে স্বাধীন শব্দ। তারপরে কি? জয়টা হচ্ছে মৌলিক শব্দ। তারপর কি? ন্যূনতম একটা মৌলিক শব্দ পাচ্ছি। অর্থাৎ যে শব্দগুলোকে আমরা ভাঙতে পারি বা বিশ্লেষণ করতে পারি, অথবা যে শব্দগুলোকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ন্যূনতম একটি মৌলিক শব্দ পাই, আমরা তাকেই বলছি কি শব্দ? সাধিত শব্দ। আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, হ্যাঁ, বিদ্যালয়, এটাকেও ভাঙতে পারি বিদ্যাযোগ আলয়। এটা হচ্ছে সন্ধি যোগে, এটা সমাস যোগে না, সন্ধি যোগে। ওকে, ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছি। এরপর আসেন আমরা শিখবো অর্থ অনুসারে শব্দের প্রকারভেদ। এইটা মোটামুটি ইম্পর্টেন্ট, সো একটু খাতার স্পেস লাগবে।
খাতায় ঝটপট লিখে ফেলুন যে অর্থ অনুসারে শব্দ হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। আমি আবার রিপিট করে বলছি যে অর্থ অনুসারে শব্দ হচ্ছে 3 প্রকার। 1 নম্বর হচ্ছে যৌগিক শব্দ। 1 নম্বর হচ্ছে যৌগিক শব্দ। আমি উপরে হেডলাইন দেই যে অর্থানুসারে। ওকে, এখন যা শিখবো তা হচ্ছে অর্থানুসারে। অর্থানুসারে প্রথমটা 1 নম্বর কি পেয়েছি? 1 নম্বর হচ্ছে যৌগিক শব্দ। আসেন, যৌগিক শব্দ কাকে বলে? দেখেন, আমরা জানি যে যৌগিক মানে একের অধিক, অর্থাৎ যে শব্দগুলোকে আমরা ভাঙতে পারি। ঠিক আছে, এখন যৌগিক শব্দের সংজ্ঞাটা হচ্ছে এরকম যে শব্দগুলোকে ভাঙলে বা বিশ্লেষণ করলে যার ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ একই রকম হয় তাকে কি বলছি আমরা? তাকেই বলছি যৌগিক শব্দ। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, যে শব্দগুলোকে ভাঙলে বা বিশ্লেষণ করলে যার ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ একই রকম হয় তাকেই বলছি কি শব্দ? যৌগিক শব্দ। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ব্যবহারিক অর্থটা বুঝলাম, কিন্তু ব্যুৎপত্তি অর্থটা কি? দেখেন, ব্যুৎপত্তি অর্থ হচ্ছে একটা শব্দকে ভাঙলে বা যেখান থেকে শব্দটা উৎপন্ন হয়েছে সেটাকেই বলছি ব্যুৎপত্তিগত অর্থ। আমরা উদাহরণগুলো দেখলেই বুঝতে পারবো। ঠিক আছে, যেমন দেখেন, যদি আমি একটা উদাহরণ লিখলাম গায়ক। কি লিখেছি? গায়ক। গায়ককে আমরা ভাঙলে পাই যে গই যোগ নক। অক দেওয়া যায়, তবে নকটাই বেস্ট। এখন দেখেন, এই পাশের যে অর্থ গায়ক, এটাকে বলছি আমরা ব্যবহারিক অর্থ। দেখেন, গায়কের ব্যবহারিক অর্থ কি? গায়ক বলতে কি বুঝি? যে গান করে তাকে তো গায়ক বলি। যে কি ডান্স করে তাকে কি গায়ক বলি? না, অবশ্যই না। যে ডান্স করে তাকে তোমরা গায়ক বলি না, তাই না? এখন দেখেন, এই পাশে যে অর্থটা আছে এটাকে বলছি আমরা ব্যবহারিক অর্থ, আর এই পাশে ভাঙ্গার ফলে যে অর্থটা পাবো এটাকে বলছি ব্যুৎপত্তিগত অর্থ। এখন দেখেন, ব্যুৎপত্তিগত অর্থ কি পাচ্ছি? গই। গই মানে হচ্ছে গান করা। গই মানে কি? গই মানে হচ্ছে গান করা। এখানে নক বা অক প্রত্যয় দ্বারা বুঝিয়েছে যে গান করে। তার মধ্যে দেখেন, গায়কের ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ আমরা কি একই পাচ্ছি না আলাদা পাচ্ছি? একটু ভেবে বলুন তো, যে এখানে গায়কের ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ একই পাচ্ছি না আলাদা পাচ্ছি? অবশ্যই একই পাচ্ছি। এই জন্য আমরা গায়ককে বলছি কি বলুন তো? যৌগিক শব্দ। ক্লিয়ার? ওকে, ঠিক একইভাবে দেখেন, যদি লিখে আমি কর্তব্য। কি লিখলাম? কর্তব্য। কর্তব্যকে ভাঙলে কি পাচ্ছি? কর্তব্যকে ভাঙলে পাচ্ছি আমি যে ক্রি যোগ তব্য। কি পাওয়া যায়? যে ক্রি যোগ তব্য। কর্তব্য বলতে কি বুঝি? যে কাজগুলো আমাদের করার প্রয়োজন পড়ে না তাকেই তো কর্তব্য বলি, তাই না? আসলে কি তাই? না, আসলে আমি উল্টোটা বলেছি। যে কাজগুলো আমাদের অবশ্যই করতে হয় বা করা জরুরি সেগুলিকে বলছি কর্তব্য। এবার দেখেন, কর্তব্যকে ভাঙলে কি পাচ্ছি? এই যেখানে ক্রি, এই ক্রি মানে হচ্ছে কাজ। ক্রি মানে কি? কাজ। আর এখানে যে তব্য প্রত্যয়টা যুক্ত হচ্ছে, এই তব্য প্রত্যয়টা যুক্ত হয়ে বোঝানো হচ্ছে যে কাজটা অবশ্যই করতে হবে। তারপর দেখেন, কর্তব্য মানে হচ্ছে কাজটা অবশ্যই করতে হবে, আর এই পাশে ব্যুৎপত্তিগত অর্থ, যার অর্থ হচ্ছে যে কাজটা অবশ্যই করতে হবে। তার মানে এখানে ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ একই হচ্ছে না আলাদা হচ্ছে? একই হচ্ছে না আলাদা হচ্ছে? অবশ্যই একই হচ্ছে। তার মানে যে শব্দকে ভাঙলে বা বিশ্লেষণ করলে অথবা যার ব্যুৎপত্তিগত অর্থ বা ব্যবহারিক অর্থ একই রকম হয় আমরা তাকেই বলছি কি শব্দ? যৌগিক শব্দ। ঠিক আছে, এরকম আরও আছে। দেখেন, আরেকটা আছে, খুব এখান থেকে প্রশ্ন করে যে এটা বুঝি না। শব্দটা হচ্ছে চিকা মারা। শব্দটা কি? চিকা মারা। দেখেন, চিকা মারাকে যদি ভাঙি তাহলে কি পাচ্ছি? ভাঙলে পাই যে চিকা যোগ মারা। ওকে, এখন চিকা মারা অর্থ কি এটাকে জানতে হবে। চিকা মারা অর্থ হচ্ছে যে দেয়ালে লিখন বা দেয়ালে ছবি আঁকা বা দেয়ালে চিত্র আঁকা বা দেয়ালে পোস্টার মারা, এটাকে বেসিক্যালি বলা হয় চিকা মারা। এখন দেখেন, এই পাশে আসেন, ব্যুৎপত্তিগত অর্থ। চিকা মানে কি? চিকা মানে হচ্ছে ছবি আঁকা বা চিত্র আঁকা, এটাকে বলি চিকা। আর মারা মানে কি? এখানে মারা বলতে মারপিটের মারামারি না, এইটা মারা হচ্ছে কোথাও সাটিয়ে দেওয়া বা লাগিয়ে দেওয়া বা মারিয়ে দেওয়া। তার মানে কি? চিত্র বা ছবি দেয়ালে মারিয়ে দেওয়া, এটাই বোঝানো হচ্ছে। তার মধ্যে দেখেন, চিকা মারারও ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ একই রকম হচ্ছে। আর যে শব্দের ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ একই রকম হয় আমরা তাকে কি শব্দ বলি? যৌগিক শব্দ বলি। এই জন্য দেখেন যে গায়ক, কর্তব্য, চিকা মারা, বাবুয়ানা, পিতৃহীন, মাতৃহীন, এগুলিকে বলছি আমরা যৌগিক শব্দ। আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, আরেকটা বিষয় আপনাদের বলে রাখছি যে আপনারা যারা এই মুহূর্তে লাইভটা দেখছেন তারা একটু কাইন্ডলি লাইভটা শেয়ার করে দেবেন, কারণ আপনাদের ছোটোখাটো শেয়ারগুলো আমাদের কাছে বড় বড় প্রাপ্তি হিসেবে আসবে। কারণ আপনার একটা শেয়ারে হয়তো আমাদের আরেকটা ভিউয়ার্স পেয়ে যাব বা আমরা আরেকটা স্টুডেন্ট পেয়ে যাব, যিনি জেনে যাবেন যে মার্চ ফরওয়ার্ড একটা মহৎ উদ্যোগ নেওয়া হয়েছে হাতে।
সেই উদ্যোগে আপনি সাহায্য করলেন। ঠিক আছে, ওকে, আশা করছি এটুকু ক্লিয়ার। এরপরে আমরা শিখবো রুড়ি শব্দ। 2 নম্বর দিয়ে খাতায় লিখে ফেলেন ঝটপট রুড়ি শব্দ। ওকে, রুড়ি শব্দ কাকে বলে? দেখেন, এই রুড়ি শব্দ হচ্ছে একেবারেই যৌগিকের বিপরীত। কার বিপরীত? যৌগিকের বিপরীত। যৌগিকে কি পেয়েছিলাম? যে শব্দকে ভাঙলে বা বিশ্লেষণ করলে যার ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ একই রকম হয় তাকে বলছিলাম যৌগিক শব্দ। আর রুড়ি শব্দ হবে তার বিপরীত। বিপরীত মানে কি? যে শব্দগুলোকে ভাঙলে বা বিশ্লেষণ করলে যার ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ একই রকম না হয়ে আলাদা হয়ে যাবে। কি হবে? আলাদা হবে। আমরা তাকে বলবো কি শব্দ? রুড়ি শব্দ। ঠিক আছে, যেমন দেখেন, যদি আমি লিখি গবেষণা, কি লিখলাম? গবেষণা। ওকে, দেখেন, গবেষণাকে যদি ভাঙ্গি বা বিশ্লেষণ করি বা গবেষণার ব্যুৎপত্তিগত শব্দ, মানে বিষয়টা হচ্ছে এরকম যে গো যোগ এষণা। ওকে, এই এষণা বানানটা দেখবেন যে এ আছে মূর্ধন্য স আর মূর্ধন্য ন। ওকে, এষণা বানানটা এটা, যে কাছে এষণার এষণা না, এটা হচ্ছে মূর্ধন্য স মূর্ধন্য ন। ওকে, আসেন আগে প্রথমে বোঝার চেষ্টা করি যে গবেষণা দ্বারা কি বুঝি। দেখেন, গবেষণা দ্বারা বুঝি যে কোনো বিষয়ে আরও কিছু জানার জন্য স্টাডি করা, রিসার্চ করা, ওই বিষয়ে অনুসন্ধান করা, আমরা সেটাকেই বলছি কি বলেন তো? গবেষণা করা। আর গবেষণাকে ভাঙা কি পাচ্ছি? যে গো যোগ এষণা। এখন দেখেন, গো অর্থ কি? গো মানে হচ্ছে গরু। গো অর্থ কি? গরু। এই যে এষণা, এই এষণা মানে হচ্ছে খোঁজা। এষণা মানে কি? খোঁজা বা সন্ধান করা। তার মধ্যে দেখেন, গবেষণাকে ভাঙলে আমরা কি পাচ্ছি? গো যোগ এষণা, তার মানে কি? গরু খোঁজা পাচ্ছি। এখন দেখেন, ভার্সিটির থেকে আমাদের সব টিচাররা পিএইচডি করতে যান বা গবেষণার জন্য দেশের বাইরে যান বা দেশে গবেষণা করেন, তাকে কি বলবো? যে আপনি সব গরু খোঁজা বাদ দেন, বাদ দিয়ে অন্য কাজ করেন। এটা কি বলবো? অবশ্যই না, কারণ গবেষণাকে ভালো তো গরু খোঁজাই পাচ্ছি, কিন্তু আসলে কি গবেষণা দ্বারা গরু খোঁজা বোঝানো হয় না। ঠিক একইভাবে দেখেন, আমার গ্রামের মানে আমার বাসা হচ্ছে একদম প্রত্যন্ত গ্রামের বাসায় গরু আছে। এখন কোনো কারণে আমার বাড়ির গরু হারিয়ে গিয়েছে। এখন এই গরু খুঁজতে আমি বের হয়েছি। এর মধ্যে কেউ যদি ফোন করে বলেন যে স্যার বা ভাই আপনি কি করছেন, আমি কেবল বাপ এখন ফোন রাখেন, আমি গবেষণায় ব্যস্ত আছি। মানে গরু খোঁজাকে ব্যস্ততাকে যদি আমি গবেষণা দ্বারা প্রকাশ করি, তাহলে কি অর্থ কি ঠিকঠাক দিবে? অবশ্যই না। তার মানে দেখেন, গবেষণার ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ একই না আলাদা? অবশ্যই আলাদা হচ্ছে, তাই না? আর যেটারই দেখবেন যে ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ একই রকম না হয়ে আলাদা হয়ে যাবে, আমরা তাকেই বলছি কি বলেন তো? রুড়ি শব্দ। ক্লিয়ার? ওকে, আসেন আরেকটা উদাহরণ দিই। যদি লিখে আমি হরিণ, কি লিখলাম? হরিণ। দেখেন, হরিণকে ভাঙলে কি পাই? হরিণকে ভাঙলে পাই আমরা রি যোগ ইন। কি পাচ্ছি? রি যোগ ইন। দেখেন, হরিণ দ্বারা কি বুঝি? হরিণ দ্বারা বুঝি যে একটা তৃণভোজী বলদামার্কা প্রাণী। আসলে হরিণ কিছুটা বলদমার্কার প্রাণী বলতে বোঝা যায়। কেন বলছি দেখেন, ছোট্ট একটা হিস্টোরি বলি, যা শুনলে ভালো লাগবে। বিষয়টা হচ্ছে এরকম, হরিণ খুবই নিরীহ প্রজাতির তৃণভোজী একটা প্রাণী। দেখবেন যে হরিণের দিকে যখন কোনো শিকারী অনেক দূর থেকে বন্দুক বা তীর ধনুক তাক করে থাকে, হরিণও তার মায়াবী চোখ দুটো আরও বেশি মায়াবী করে তার দিকে তাকিয়ে থাকে। ধরেন, বাঘ অনেক দূর থেকে হরিণকে টার্গেট করেছে, যে দেখছে একটা হরিণ ঘাস খাচ্ছে, তাকে আমি শিকার করব, এবং বাঘ অনেক দূর থেকে তার দিকে তাকিয়ে থাকবে। হরিণ যখন দেখতে পাবে বা অনেক দূর থেকে একটা ডোরা কাটা প্রাণী আমার দিকে তাকিয়ে আছে, তখন হরিণের চোখ দুটো ছোট ছোট দেখতে মায়াবী, সে আরও বেশি মায়া বাড়িয়ে দিয়ে বাঘের দিকে তাকিয়ে থাকে। আর বাঘ তার চোখের দিকে তাকিয়ে থাকতে ধীরে ধীরে এগিয়ে আসে। যখন মোটামুটি বা অনেকটা কাছে চলে আসে, তখন হরিণ দেখে এই তো বাঘ মামা, তখন হরিণ দেয় দৌড়। যখন বাঘ অনেক কাছাকাছি আসে, তখন কি দৌড় দিয়ে কি খুব বেশি লাভ হয়? হ্যাঁ, তারপরও লাভ হয়। কারণ কি, বাঘের চেয়ে প্রাথমিক অবস্থায় হরিণের গতিবেগ থাকে বেশি, কিন্তু তারপরেও কিন্তু হরিণ ধরা পড়ে যায়। কেন ধরে পড়ে যায়? যখন হরিণ লাফ দিয়ে অনেক দূর সামনে চলে যায়, তখন সে পেছনে ফিরিয়ে তাকিয়ে দেখে যে বাঘ কত দূর আসলো। যখনই পেছনে ফিরে তাকায়, তখনই কিন্তু তার গতিবেগটা কমে যায়। আর বাঘের গতিবেগ কমা সত্ত্বেও সে কখনোই কিন্তু পিছনে ফিরে থাকে না। সে তার টার্গেটের দিকে একনিষ্ঠ মনোযোগ দিয়ে তার দিকে ধেয়ে যায়, এগিয়ে যায়, এবং একটা সময় হরিণকে ধরিয়ে ফেলে। এখান থেকে লাইফের শিক্ষা হচ্ছে যে আপনি
অবশ্যই কোনো একটা বিষয়কে টার্গেট লক্ষ্য করবেন একদম বাঘের মতো, এরপরে কখনো আর পিছনে ফিরে তাকাবেন না। আপনার জ্বর হতে পারে, অসুস্থ হতে পারে, তাহার বার্থডে থাকতে পারে, এই অনুষ্ঠান সে অনুষ্ঠানে থাকতে পারে, না আপনি সব কিছুকে একদিকে সরে রেখে বাঘের মতো করে হরিণকে টার্গেট করে আগাবেন, দেখবেন যে লাইফে সফলতা পাবেন। আর যদি হরিণের মতো বলদামি করেন যে আজকে একটু বেশি পড়াশোনা, আজকে একটু বেশি কাজ, আগামী দিনকে রেস্ট, তাহলে কিন্তু ধরায় খেয়ে যাবেন। আর এই কারণে আমি একটু হরিণের কথা বলেছি যে বলদামার্গের প্রাণী দিয়ে, ঠিক আছে? ওকে, এরপর আসেন আমরা বেসিক বিষয়ে আসি। তারপর দেখুন হরিণকে বাংলা পাচ্ছি যে রি যোগ ইন। এখন দেখেন রি, এই রি মানে কি? এই রি মানে হচ্ছে হৃদয়। রি মানে কি বোঝাচ্ছে? হৃদয়। আর এই যে ইন আছে, এই ইন প্রত্যয় দ্বারা বোঝানো হচ্ছে যে যে হৃদয়টা হরণ করেছে। এখন দেখেন যে আপনার হৃদয়টা হরণ করবে তাকে কি বলবেন? এই তুমি আমার হরিণ, এই তুমি আমার হরিণ, এভাবে কি বলা যায়? না, যে আপনার হৃদয়টা হরণ করবে তাকে আপনি হরিণ বলে সম্বোধন করতে পারবেন না। কারণ কি, হরিণের ব্যবহারিক অর্থ হচ্ছে একটা তৃণভোজী প্রাণী। এখন যাকে আপনি পছন্দ করেন তাকে কি আপনি তৃণভোজী প্রাণী বলবেন, হরিণ বলবেন না? তার মধ্যে দেখেন হরিণের ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ এক কি না আলাদা? অবশ্যই আলাদা। এই জন্য দেখেন হরিণকে আমরা বলছি রূঢ়ি শব্দ। ঠিক একইভাবে আরও যদি বলি এরকম, দেখেন যদি বলতে পারি হচ্ছে সন্দেশ, কি বলতে পারি? সন্দেশ। দেখেন সন্দেশকে ভাঙলে আমরা পাচ্ছি যে সমযোগ দেশ, অর্থাৎ সমদেশ বা সমান দেশ। কিন্তু সন্দেশ দ্বারা সমদেশ বা সমাদেশ বোঝানো হয়, এটা দ্বারা বেসিক্যালি বার্তা বোঝানো হয়। কিন্তু সন্দেশ দ্বারা আবার কি বুঝি আমরা? মিষ্টি জাতীয় খাবার। তার মানে এটাও দেখেন ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ একই না আলাদা? আলাদা হচ্ছে। আবার দেখেন আছে প্রবীণ, কি আছে? প্রবীণ। দেখেন প্রবীণকে ভাঙলে কি পাই আমরা? প্রবীণ ভাঙলে যে প্র যোগ বিন। ওকে, সাধারণত প্রবীণ অর্থ কি? সাধারণত প্রবীণ অর্থ হচ্ছে যে যারা বৃদ্ধ বা যাদের বয়স বেশি হয়ে গিয়েছে আমরা তাদেরকেই প্রবীণ বলি। আর প্রবীণকে ভালো বুঝি প্র যোগ বিন। প্র মানে হচ্ছে প্রকৃষ্ট, আর বিন মানে হচ্ছে বাদ্যযন্ত্র। অর্থাৎ যে খুব ভালো করে বীণা বাজাইতে পারে তাকে কি প্রবীণ বলা হচ্ছে, মানে ব্যুৎপত্তিগত অর্থ এটা বলছে। কিন্তু আসলে ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ কি একই পাচ্ছি? না, দুটার মধ্যে আলাদা পাচ্ছি। এই জন্য এটা হচ্ছে রূঢ়ি শব্দ। ঠিক আরেকটা আছে ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষায় আসে, তা হচ্ছে বাঁশি। কি আছে? বাঁশি। দেখেন বাঁশিকে ভালো কি পাচ্ছি? যে বাঁশ যোগ ই। এখন বাঁশি দ্বারা কি বুঝি? বাঁশি দ্বারা বুঝি একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। কিন্তু বাঁশিকে ভালো পাচ্ছি বাঁশ যোগ ই। এই বাঁশ মানে কি? বাঁশ, আর এই ইউ প্রত্যয় দ্বারা বোঝানো হচ্ছে যে বাঁশের তৈরি যে কোনো কিছু। এখন বাঁশের তৈরি লাঠি হতে পারে, বাঁশের তৈরি ঝাঁটাও হতে পারে, কিন্তু লাঠি বা ঝাঁটাকে কি আমরা বাঁশি বলি? অবশ্যই না। তার মানে দেখেন বাঁশিরও ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ একই রকম না হয়ে আলাদা হয়ে যাচ্ছে। এই জন্যই আমরা এটাকে বলছি কি শব্দ বলতো? রূঢ়ি শব্দ। ঠিক আছে? ওকে, ঠিক আছে। একটু কমেন্ট দেখে এসে কি অবস্থা। হ্যাঁ, আর শারমিন রহমান শামাও বলছেন তৈল। হ্যাঁ, তৈল হচ্ছে রূঢ়ি শব্দ। ওকে, ইমরান হোসেন বলছে যে অভিজ্ঞতা সম্পন্ন বয়স্ক ব্যক্তি, যাকে আমরা প্রবীণ বলি। থ্যাংক ইউ, সাহায্য করেছেন। এই হলো রূঢ়ি শব্দের কাহিনী। এখন আমরা লাস্ট ওয়ান শিখবো যোগরূঢ় শব্দ। কি শব্দ? যোগরূঢ় শব্দ। আসেন যোগরূঢ় শব্দ বলতে কি বুঝি। দেখেন এই যোগরূঢ় শব্দটা অনেকটা রূঢ়ি শব্দের মতোই। কারণ কি, রূঢ় শব্দে কি ছিল? যে ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ একই রকম নয়, আলাদা। ঠিক যোগরূঢ় শব্দ ঠিক একই কাহিনী, যে এখানেও দেখবেন যে ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ একই রকম না হয়ে আলাদা হবে। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে যে যোগরূঢ় শব্দগুলো হচ্ছে সবগুলো শব্দই সমাস নিষ্পন্ন পদ। কি পদ? সমাস নিষ্পন্ন পদ। দেখবেন যে সমাস নিষ্পন্ন পদগুলো সমসমান পদের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো অর্থ প্রকাশ করবে, আমরা তাকেই বলছি যোগরূঢ় শব্দ। আমি সংজ্ঞাটা আরেকবার বলে দিচ্ছি, যে সকল সমাস নিষ্পন্ন পদগুলো সমসমান পদের অনুগামী না হয়ে অন্য কোনো অর্থ প্রদান হয়ে যাবে, আমরা তাকেই বলছি যোগরূঢ় শব্দ। ঠিক আছে, আসেন কিছু উদাহরণ দেখি। যেমন দেখেন, যদি লিখে আমি জলদ, কি লিখেছি? জলদ। ওকে, দেখেন জলদ অর্থ কি? আপনি একটু কমেন্ট করে জানান তো যে জলদের ব্যবহারিক অর্থ কি। আর জলদকে ভাঙলে পায় জল দেয় যে, এটা আপনার বলার দরকার নেই, এটা সবাই জানে, একটা ছোট বাচ্চাও জানে। আপনি অর্থ লিখবেন যে জলদ অর্থ বলতে কি বুঝি। ওকে, দেখেন জলদকে যদি ভাঙি তাহলে পাচ্ছি যে জল দেয় যে। কি পাচ্ছি? জল দেয় যে। আর জলদের অর্থ কি দেখেন, লিখেন দেখি। আপনারা অর্থটা লিখেন, আমি কমেন্ট সেকশন দেখছি। ওকে, কাউছার পাশা বৃষ্টি আপনি সুন্দর করে লিখে দিয়েছেন।
শাহজালাল প্রধান উত্তর করেছেন, রিয়াজ আহমেদ তারেক উত্তর করেছেন পদ্ম, তারপর মুবাশশির আলী খান আপু উত্তর করেছেন, মাহিদুল অনেকের উত্তর ঠিক আছে, কেউ দু একজন উত্তর ভুল দিয়েছেন, কেউ উত্তর ঠিক লিখেছেন, থ্যাংক ইউ। আচ্ছা একজন ইংরেজি লিখেছেন, আয়েশা সিদ্দিকা সোমা লিখেছেন ক্লাউড, গুড, খুব ভালো। ওকে, এই জলদ মানে হচ্ছে মেঘ, অনেকে উত্তর পেয়েছেন, থ্যাংক ইউ। জলদ মানে হচ্ছে মেঘ। দেখেন জলদ মানে পাচ্ছে কি মেঘ, আর বাংলা পাচ্ছে কি জল দেয় যে। এখন সিম্পলি চিন্তা করেন তো, শুধু কি মেঘই কি জল দেয়, আর কেউ কি জল দেয় না? যদি আপনাকে প্রশ্ন করে ঝর্ণা জল দেখে দেয় না? অবশ্যই দেয়, তাই না? সমুদ্র জল দেখে দেয় না? দেয়। নদী জল দেখে দেয় না? দেয়। নলকূপ জল দেখে দেয় না? দেয়। অনেকেই জল দেয়, তাই না? এমনকি আমার একটা ছোট ভাই আছে, খুবই ছোট একটা কাজিন আছে, যাকে কোলে নিলে সেও মাঝে মাঝে জল ছিটিয়ে দেয়। এখন আমি তাকেও কি জলদ বলবো? অবশ্যই না, তাই না? জলদ আমি সবাইকে বলতে পারবো না। জলদ দ্বারা শুধু মেঘকেই বোঝায়। কোনো কবিতা, গল্প, নাটক, উপন্যাসে যদি কোথাও জলদ লেখা দেখেন, তাহলে ভেবে নেবেন বা তাহলে জেনে নেবেন যে এটা দ্বারা মেঘকে বোঝানো হয়েছে। কিন্তু ভাঙলে পাচ্ছে কি জল দেয় যে। তার মধ্যে এখানে এটারও ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ একই না আলাদা? আলাদা। আলাদা হলে যৌগিক হয় না রূঢ়ি হয়? যৌগিক অথবা রূঢ়ি না, এটা হয়ে যাবে যোগরুর, কারণ এটা হচ্ছে সমাস নিষ্পন্ন পদ বা ব্যাস বাক্য আকারে করছি। ঠিক আছে? না, সমুদ্র হবে না, সমুদ্র দিতে পারবেন না। ঠিক আছে, ওকে। একজন কমেন্ট করেছে, স্যার অনেক অসাম ক্লাস নেই, থ্যাংক ইউ মাহিদুল ইসলাম। ওকে, ঠিক আছে। একটু ছোটোখাটো জোকস করেছি আপনাদের সঙ্গে, এগুলোকে আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না, জাস্ট একটু মজাক দেওয়ার জন্য এগুলো বলা, এগুলোকে আবার কেউ সিরিয়াসলি নেবেন না। ঠিক আছে, ওকে। এবার আসেন, যদি বলি হচ্ছে পঙ্কজ, কি বলি? পঙ্কজ। ওকে, দেখেন পঙ্কজকে ভাঙলে কি পাচ্ছি? পঙ্কজকে ভাঙলে পাই আমরা যে পঙ্কে জন্মে যা, তাই না? পঙ্কে জন্মে যা। এখন দেখেন, আপনাকে যে প্রশ্ন করি পঙ্কজ অর্থ কি, আপনাকে যদি প্রশ্ন করি যে পঙ্কজ অর্থ কি, আপনি জাস্ট একটু জানাবেন যে পঙ্কজ অর্থ কি বোঝেন। যদি কোথাও কোনো কবিতা, নাটক, গল্প, উপন্যাস বা কোথাও যদি পঙ্কজ লেখা দেখেন, তাহলে পঙ্কজ দ্বারা কি হবে? খুবই কমন এবং খুব সহজ, এটা অবশ্যই প্রত্যেকের পারা উচিত। এটা যদি ভুল করে ফেলেন যে পঙ্কজ অর্থ কি, তাহলে আসলে আপনার অনেক ল্যাকিংস আছে, অনেক কিছু জানার বাকি আছে, আপনাকে অনেক বেশি স্টাডি করতে হবে। এখন দেখেন পঙ্ক মানে কি বুঝি? পঙ্ক মানে বুঝি বেসিক্যালি হচ্ছে কাদা পানি বা কাদা বা পানিতে, কাদা পানিতে জন্মে যা। ওকে, আর আমি লিখে দিচ্ছি যে পঙ্কজ মানে হচ্ছে পদ্ম। পঙ্কজ মানে কি? পদ্ম। এখন পঙ্কে জন্মে যা, কাদাতে বা পানিতে শুধু কি পদ্মই জন্মে? শাপলা কি ভাই আকাশে জন্মে? শাপলা কোথায় জন্মে? একই জায়গাতেই জন্মে, যেখানে পদ্ম জন্মে সেখানে শাপলাও জন্মে। কিন্তু কখনোই আমরা পঙ্কজ বলতে আমরা শাপলাকে বুঝি না। কাকে বুঝি? পদ্মকে বুঝছি। তার মধ্যে দেখেন এটারও ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ একই না আলাদা? অবশ্যই আলাদা। আর যখনই আলাদা হয়ে যাবে তখনই তার ব্যুৎপত্তিগত আর ব্যবহারিক আলাদা হয়ে গেলে আমরা হয় রূঢ়ি অথবা যোগরূঢ় ধরবো। যদি দেখি যে পদটি সমাস নিষ্পন্ন পদ হয়, তাহলে আমরা তাকে আর রূঢ়ির মধ্যে রাখতে পারবো না, তখন আমরা তাকে বলবো যোগরূঢ় শব্দ। হ্যাঁ, ঠিক আছে। কানিস ফাতমা, আপনি ভুল লিখেছেন যে পঙ্কজের ব্যবহারিক অর্থ আর ব্যুৎপত্তি অর্থ এক নয়, আলাদা। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। ঠিক একইভাবে দেখেন, যদি লিখি মহাযাত্রা, লাস্ট ওয়ান উদাহরণ দিয়ে শেষ করছি এটা আমি, তা হচ্ছে মহাযাত্রা। দেখেন মহাযাত্রার ব্যাস বাক্য কি? মহাযাত্রার ব্যাস বাক্য হচ্ছে মহা সমারোহে যে যাত্রা বা মহাসমারোহে যাত্রা, একইভাবে একই জিনিসই। দেখেন মহাসমারোহে যে যাত্রা বা মহাসমারোহে যাত্রা। এখন আপনি মহাসমারোহ যাত্রা অনেক জায়গায় যেতে পারেন, হতে পারে সেটা কারো বিয়ের অনুষ্ঠানে, হতে পারে কোনো বন্ধুর বার্থডে পার্টিতে, হতে পারে আপনি প্রিয়জনের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, মহাসমারোহে করে যাচ্ছেন। আসলে এই মহাযাত্রা দ্বারা কিন্তু মহাসমারোহ যাত্রাকে বোঝানো হচ্ছে না। এই মহাযাত্রা দ্বারা বোঝানো হচ্ছে যে মৃত ব্যক্তিকে কাঁধে করে কবরে নিয়ে যাওয়া বা শ্মশানে নিয়ে যাওয়া। তার মধ্যে দেখেন এটারও ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ একই হচ্ছে না আলাদা হচ্ছে? অবশ্যই আলাদা হচ্ছে। আর যেহেতু এটা ব্যাস বাক্য করে হচ্ছে অথবা সমাস নিষ্পন্ন পদ, এজন্য এগুলিকে আমরা বলছি যোগরূঢ় শব্দ। কি শব্দ? যোগরূঢ় শব্দ।
ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। তার মানে আপনাদের যৌগিক, যোগরুর, রুড়ি এই তিনটা শব্দে আর কোনো প্রবলেম নেই। একটু কাইন্ডলি আমাকে জানাবেন যে এইটুকুর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা। প্রথমে আমরা শিখেছিলাম, একটু রিপিট করে দিচ্ছি, যে শব্দকে তিনটা দৃষ্টিকোণে ভাগ করেছে। এক নম্বর হচ্ছে গঠন অনুসারে। গঠন অনুসারে শব্দ দুই প্রকার, মৌলিক শব্দ আর সাজিত শব্দ। এরপরে শিখলাম অর্থ অনুসারে শব্দ তিন প্রকার, কি কি? যৌগিক, রুড়ি, যোগরুড়ি। এই তিনটাও শেষ করেছি। এইটুকুর মধ্যে আপনাদের আর কোনো প্রবলেম আছে কিনা বা কোনোটা বুঝতে সমস্যা হয়েছে কিনা এটা একটু জানাবেন। যদি বুঝতে প্রবলেম হয় তাহলে আমি অবশ্যই আপনাদেরকে সলভ করে দেবো ইনশাল্লাহ। ওকে, এরপর আমরা শিখবো যে উৎস অনুসারে শব্দের প্রকারভেদ। খাতায় ঝটপট লিখে ফেলুন যে উৎস অনুসারে শব্দ হচ্ছে 5 প্রকার। উৎস অনুসারে কত প্রকার? 5 প্রকার। ওকে, 1 নম্বর হচ্ছে তৎসম শব্দ। 1 নম্বর কি শব্দ? তৎসম শব্দ। খাতায় ঝটপট লিখে ফেলুন যে 1 নম্বর হচ্ছে তৎসম শব্দ। ওকে, এর মধ্যে কমেন্ট করছেন মোহাম্মদ শাহজালাল, বলছে যে প্রবলেম নেই স্যার। কানিসফাত বলছে 5 প্রকার। মাহিদুল ইসলাম উনি আসলে বলতেছেন যে উৎস অনুসারে শব্দ 5 প্রকার। আর আরেকবার বলছি, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে যারা এই মুহূর্তে লাইভটা দেখছেন তারা একটু কাইন্ডলি লাইভটা শেয়ার করবেন। আপনাদের এক ছোটোখাটো শেয়ার আমাদের কাছে বড় বড় প্রাপ্তি হয়ে আসবে, ঠিক আছে? আর আপনাদের যদি কোনো ফ্রেন্ডস থাকে যারা ক্লাসটা করছেন, আপনাকে আপনার বন্ধুদেরও এই ক্লাসটা লাগবে, তাদেরকে একটু কাইন্ডলি মেনশন করে দিবেন, ঠিক আছে? তাহলে তারাও ক্লাসটি দেখতে পারবে। আর আমাদের বিভিন্ন কোর্সের এনরোল চলছে, তো আপনারা যারা আছেন ক্লাসের জন্য রেজিস্ট্রেশন করবেন। কিভাবে রেজিস্ট্রেশন করবেন তা আমাদের পেজে পিন পোস্টে দেওয়া আছে, অথবা আমাদের যে হটলাইন নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন। আপনি কোন কোর্সের জন্য ভর্তি হতে চান সেই কোর্সে ভর্তি হতে পারবেন, ঠিক আছে? খুবই নামমাত্র মূল্যে আমরা ভর্তি নিচ্ছি এবং অনেকগুলো কোর্স আমরা ফ্রি ভর্তি করাচ্ছি। তো আপনি যে জায়গাতে আপনার যেটার জন্য যেভাবে নিজেকে যোগ্য মনে করেন ঠিক সেভাবেই ভর্তি সম্পন্ন করবেন, ঠিক আছে? 43 বিসিএসে কয়টা ক্লাস হয়েছে আর এখন জয়েন হওয়া যাবে কিনা? হ্যাঁ, 43তম বিসিএসে বাংলার ক্লাস আমি এটা প্রথম ক্লাস প্রাইভেট গ্রুপে নিয়েছি, এটা দ্বিতীয় ক্লাস চলছে। দ্বিতীয় ক্লাসটা সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। আর ক্লাস খুব যে বেশি হয়েছে তা না, আপনি চাইলে এনরোল করতে পারবেন। এর জন্য আমাদের যে অফিসের যে হটলাইন নাম্বারটা আছে সেই নাম্বারে ফোন দিতে পারেন, অথবা আমাদের যে পেজে যেখানে ক্লাস করছেন এই পেজে মেসেজ দিয়ে রাখুন, আপনার সঙ্গে যোগাযোগ করবে, ঠিক আছে? আর এই প্রশ্নটা করেছেন হচ্ছে রয় নিউটন, ঠিক আছে? আচ্ছা, আমরা একটা করে শিখি। আমরা প্রথমেই শিখবো তৎসম। দেখেন, এই তৎসমকে যদি আমরা ভাঙি তাহলে কি পাচ্ছি? ভাঙলে পাই যে তৎসমকে যদি ভাঙ্গা হয় তাহলে আমরা এখানে পেয়ে যাব যে তৎ যোগ সম। কি পাচ্ছি? তৎ যোগ সম। তৎ মানে হচ্ছে তার, ততত্ব কি? তার। আর সম মানে হচ্ছে সমান। তাহলে তৎসম মানে কি পাচ্ছি? তার সমান। আসলে তার বলতে কার সমান? তাহার সমান না, এখানে অন্য কোনো ব্যক্তির না। এই তাহার সমান মানে হচ্ছে যে সংস্কৃতের সমান। কার সমান? সংস্কৃতের সমান। অর্থাৎ আমরা বলতে পারি তৎসম কি? যে শব্দগুলো সংস্কৃত থেকে সোজাসুজি বা সরাসরি বাংলা ভাষায় এসেছে, অর্থাৎ যে শব্দগুলো কোনো প্রকার পরিবর্তন ছাড়া বা বিন্দু মাত্র পরিবর্তন ছাড়া সংস্কৃত থেকে সোজাসুজি বা সরাসরি বাংলা ভাষায় এসেছে, আমরা সেই শব্দগুলোকে বলছি তৎসম শব্দ। যেমন দেখেন, যদি বলি আমি বৈষ্ণব, দেখেন এই বৈষ্ণব হচ্ছে সংস্কৃত শব্দ। আবার আমি বলতে পারি কি শ্রাদ্ধ, এই শ্রাদ্ধ হচ্ছে সংস্কৃত শব্দ। আবার বলতে পারি হচ্ছে ভাষা, সংস্কৃত শব্দ। আবার বলতে পারি ধর্ম, সংস্কৃত শব্দ। আবার বলতে পারি কি নক্ষত্র, এইগুলো হচ্ছে সংস্কৃত শব্দ। আবার বলতে পারি যে জ্যোৎস্না, তাই না? এই জ্যোৎস্না হচ্ছে সংস্কৃত শব্দ। এইগুলো সংস্কৃত ছিল, সংস্কৃত থেকে সরাসরি বাংলা ভাষায় এসেছে, তখনই আমরা এইগুলোকে বলছি তৎসম শব্দ। কি শব্দ? তৎসম শব্দ। ক্লিয়ার? ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। এরপর আসেন আমরা শিখব অর্ধ তৎসম শব্দ। একটু দ্রুত এগিয়ে নেই। খাতা লেখেন যে অর্ধ তৎসম শব্দ। দেখেন, অর্ধ মানে কি? অর্ধেক। অর্ধ অর্থ কি? অর্ধ হচ্ছে অর্ধেক। তৎসম মানে কি? তার সমান। মানে কি? অর্ধেক তার সমান। আসলে অর্ধেক তার সমান দ্বারা বোঝানো হচ্ছে যে তৎসম শব্দগুলো কিঞ্চিত বা অল্প একটু পরিবর্তন হয়ে বাংলা ভাষায় এসেছে, আমরা সেগুলিকে বলছি যে অর্ধ তৎসম শব্দ, ঠিক আছে? ওকে, আসেন। যেমন দেখেন, আমি যদি লিখি বৈষ্ণব, দেখেন এই বৈষ্ণব কিন্তু
সংস্কৃত শব্দ, এখান থেকে কিঞ্চিত পরিবর্তন হয়ে গেছে বোষ্টম। কি হয়ে গেছে? বোষ্টম। এই বোষ্টমকে বলছি আমরা অর্ধ তৎসম শব্দ। আবার দেখেন যদি বলি আমি শ্রাদ্ধ, কি বললাম? শ্রাদ্ধ। দেখেন শ্রাদ্ধ থেকে হয়ে যাবে যে শ্রাদ্ধ। এই শ্রাদ্ধ হচ্ছে অর্ধ তৎসম শব্দ। আবার দেখেন যদি বলি এরকম যে গৃহিণী, কি বললাম? গৃহিণী। দেখেন গৃহিণী কিন্তু তৎসম শব্দ, এখান থেকে হয়ে যাবে গিন্নি। কি হবে? গিন্নি। এই গিন্নি গিন্নি কিন্তু আপনার অর্ধ তৎসম শব্দ। ঠিক একইভাবে জ্যোৎস্না থেকে জ্যোৎস্না, জ্যোৎস্না বানটা এরকম। দেখেন এই জ্যোৎস্না থেকে যখন লিখবো আমরা যে জ্যোৎস্না, তখন এই জ্যোৎস্না কিন্তু হয়ে যাচ্ছে কি শব্দ বলুন তো? অর্ধ তৎসম শব্দ। অর্থাৎ যে শব্দগুলো সংস্কৃত ছিল, সংস্কৃত থেকে কিঞ্চিত পরিবর্তিত হয়ে বাংলা ভাষা এসেছে, আমরা সেগুলোকে বলছি অর্ধ তৎসম শব্দ। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে আসেন আমরা ঝটপট শিখে ফেলবো তদ্ভব শব্দ। কি শব্দ? তদ্ভব শব্দ। এই তদ্ভব শব্দের আরেকটা নাম হচ্ছে খাঁটি বাংলা শব্দ। দেখেন আমরা তদ্ভব শব্দকেই বলছি খাঁটি বাংলা শব্দ। আর অনেকেই খাঁটি বাংলা শব্দকে দেশি শব্দের সঙ্গে গুলিয়ে ফেলেন, কিন্তু দেশি শব্দ আর খাঁটি বাংলা শব্দ দুইটা কিন্তু আলাদা বিষয়। মাথায় রাখবেন যে তদ্ভব শব্দ আর খাঁটি বাংলা শব্দ দুইটা কিন্তু অবশ্যই আলাদা বিষয়। অনেকেই এই তদ্ভব শব্দ বা খাঁটি বাংলা শব্দকেই দেশি শব্দ বলে ফেলেন, কিন্তু দুইটা দুই জিনিস। ঠিক আছে, মাথায় রাখবেন। আসেন তদ্ভব শব্দ কিভাবে আসে দেখেন। তদ্ভব শব্দ কিভাবে আসে? যে তদ্ভব শব্দ প্রথমে দেখবেন ভাষার আছে সংস্কৃত শব্দ, সংস্কৃত থেকে পরিবর্তিত হয়ে প্রাকৃত আসবে এবং প্রাকৃত থেকে পরিবর্তিত হয়ে বাংলায় আসবে। আমরা তাকেই বলছি কি শব্দ? তদ্ভব শব্দ বা খাঁটি বাংলা শব্দ। যেমন দেখেন যদি লিখে আমি হস্ত, কি লিখেছি? হস্ত। দেখেন হস্ত যে সংস্কৃত শব্দ, হস্ত থেকে মানে প্রাকৃত হয়ে যাবে হতু। এই হতুটাকে বলছি আমরা প্রাকৃত। কি বলছি? প্রাকৃত। আবার হতু থেকে পরিবর্তিত হয়ে যাবে হাত। কি হয়ে যাবে? হাত। তীর দেই তাহলে বুঝতে সুবিধা হবে। এই হাতটাকে বলছি আমরা তদ্ভব শব্দ। ঠিক আছে। আবার দেখেন যদি লিখে পাবে যে চর্মকার, কি লিখলাম? চর্মকার। দেখেন চর্মকার হচ্ছে সংস্কৃত শব্দ, চর্মকার থেকে চেঞ্জ হয়ে প্রাকৃত হয়ে যাবে চম্ম আর। কি হয়ে যাবে? চম্ম আর। এই চম্মর থেকে আবার পরিবর্তিত হয়ে যাবে কি? চামার। তার মানে বেসিক্যালি তিনটা স্টেপ পার হয়ে এসে বাংলা ভাষায় চলে আসে। আর এইগুলোকেই বলছি আমরা তদ্ভব শব্দ বা খাঁটি বাংলা শব্দ। আরও আছে কর্ণ থেকে কান, মাঝে একটা প্রাকৃত আছে। প্রাকৃত হয়তো মানে কোনোগুলো শব্দে প্রাকৃত উদ্ঘাটন করা যায়নি। কর্ণ থেকে কান, স্বর্ণ থেকে সোনা, তো এইগুলোকে আমরা বলছি কি শব্দ বলতো? তদ্ভব শব্দ বা খাঁটি বাংলা শব্দ। মাথায় রাখবেন। ওকে, এরপরে আমরা শিখবো হচ্ছে দেশি শব্দ। কি শব্দ? এরপরে আমরা শিখব দেশি শব্দ। জি, হতু হচ্ছে প্রাকৃত, হতু বানটা তয়ে থয়ে রস্য করে আসবে। ওকে, ব্যাপার না। হ্যাঁ, ঘৃত থেকে ঘিও থেকে ঘি। কানিজ ফাতেম আমাকে হেল্প করছেন, থ্যাংক ইউ। ওকে, এরপর আমরা শিখবো দেশি শব্দ। দেশি শব্দ কি? দেখেন এই যে প্রাচীন যারা ছিল, প্রাচীন আদিবাসীদের মুখের যে ভাষাটা ছিল, যেগুলো আমরা বাংলা ভাষার জন্য ব্যবহার করছি, আমরা সেগুলোকেই বলছি কি বলেন তো? দেশি শব্দ। এরকম দেশি শব্দ কি কি আছে? দেশি শব্দ আছে দেখেন কুলা আছে। কি আছে? কুলা আছে। এরপর আছে ঢেকি আছে। এরপরে ডাব আছে। আমরা এগুলোকে বলছি কি শব্দ? দেশি শব্দ। অর্থাৎ একদম প্রাচীন বা আদিম অধিবাসীদের মুখের ভাষাগুলোকে বলছি দেশি শব্দ। দেশি শব্দ ভান্ডার, শব্দ ভান্ডার আমরা একদিন শিখবো, সেই দিন আমরা অনেকগুলো শব্দ শিখবো। ঠিক আছে। এরপরে লাস্ট ওয়ান হচ্ছে বিদেশি শব্দ। কি শব্দ? বিদেশি শব্দ। বিদেশি শব্দ কি? দেখবেন যে এই উপমহাদেশে বলেন বা এই ভারত উপমহাদেশে বা বাংলাদেশে বলেন, অনেকে কেউ ব্যবসার সাপেক্ষে, কেউ ধর্মীয় সাপেক্ষে, কেউ রাজনৈতিক সাপেক্ষে, কেউ পর্যটক হিসেবে বিভিন্ন কারণে এই দেশে এসেছেন এবং এসে তারা তাদের কিছু শব্দ আমাদেরকে দিয়ে গিয়েছেন বা তাদের কিছু শব্দ আমরা ব্যবহার করছি, সেই শব্দগুলোকে আমরা বলছি বিদেশি শব্দ। অনেকগুলো বিদেশি শব্দ আছে, আছে ইরানি আছে, ফার্সি আছে, পর্তুগিজ আছে, হিন্দি আছে, উর্দু আছে, অনেক শব্দ আছে। তো আমরা এগুলো একদিন শিখে ফেলবো। ঠিক আছে। যেমন আরবি শব্দ যদি কথা বলি, তাহলে আরবি শব্দ আছে যেমন লেবু, আবার শরবত, ঠিক আলপিন। ওকে, আলপিন হচ্ছে পর্তুগিজ শব্দ। এরকম অনেক শব্দ আছে, লেবু, আলপিন। আবার আছে কি চেহারা, তাই না? আচ্ছা, দরজা, জানালা, এগুলো হচ্ছে বিদেশি শব্দ। জাস্ট তিনটাই দিলাম, এগুলো মনে রাখবেন। আর বাকিগুলো আমরা অন্য একটি ক্লাসে এগুলো শিখে ফেলবো। শব্দভাণ্ডার কিন্তু খুব ইম্পর্টেন্ট।
ওকে, বাংলা ভাষায় মোট 4% বিদেশি শব্দ রয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। এই তথ্যটি কতটুকু সঠিক এখন আমি কনফার্ম না, তবে একজন আমাকে তথ্য দিয়ে সাহায্য করেছেন, নাম হচ্ছে ইমরান হোসেন ভাইয়া। ওকে, এই তো গেল শব্দ ভাণ্ডারের কাহিনী বা শব্দ প্রকরণ। আশা করছি শব্দ প্রকরণ যেগুলো বেসিক বিষয়, এইগুলোতে আপনাদের আর কোনো প্রবলেম নেই। যদি প্রবলেম থাকে তাহলে কমেন্ট করে জানাবেন অথবা আমাকে মেসেজ দিবেন। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার জন্য। ঠিক আছে, ঠিক আছে। আমরা এরপরে যে টপিক শিখবো সেই টপিক্সটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স, তার নাম হচ্ছে সন্ধি। আজকে আমাদের লার্নিং সেকশন দুইটা ছিল, একটা হচ্ছে শব্দ প্রকরণ, একটা হচ্ছে সন্ধি। তো শুরুতে আমরা শব্দ প্রকরণ শিখে ফেলেছি, এখন শিখবো সন্ধি। একটু মনোযোগ ঠিকঠাক করে ধরে রেখে সন্ধি শিখতে হবে, কারণ সন্ধি বিষয়টা একটু আগেটার চেয়ে কঠিন কিন্তু অনেক মজার যদি বুঝতে পারেন। ওকে, আবার উনি সরি বলে লিখছে যে 8% হবে স্যার। ঠিক আছে, ব্যাপার না, যত পার্সেন্ট হোক না ম্যাটার না। আসেন আমরা সন্ধি কিছু বেসিক বিষয় জেনে নিই। ওকে, আপনাকে যদি প্রশ্ন করে সন্ধি কোন তত্ত্বের আলোচ্য বিষয়, উত্তর হবে সন্ধি হচ্ছে ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে সন্ধি কোন তত্ত্বের আলোচ্য বিষয়? ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। সন্ধি অর্থ কি? আপনাকে যে প্রশ্ন, সন্ধি অর্থ কি? সন্ধি অর্থ হচ্ছে মিলন। সন্ধি অর্থ কি বলেন তো? মিলন। এখন এইভাবে বললে একটু অড লাগে, এটা বলবেন যে সন্ধি অর্থ হচ্ছে ধ্বনির মিলন, কারণ সন্ধিতে মিলন ঘটে ধ্বনির। তাহলে সন্ধিতে কার মিলন ঘটে? ধ্বনির মিলন ঘটে। তাহলে সন্ধি অর্থ হচ্ছে ধ্বনির মিলন। ওকে, এরপর দেখেন সন্ধি অর্থ যদি মিলন হয় তাহলে সন্ধির বিপরীত কী হবে? সন্ধির বিপরীত হচ্ছে বিচ্ছেদ বা বিগ্রহ। সন্ধির বিপরীত হচ্ছে বিচ্ছেদ বা বিগ্রহ। এরপর দেখেন সন্ধিকে যদি আমরা ভাঙ্গি বা বিশ্লেষণ করি তাহলে কয়টা কি পাই? তাহলে সন্ধির বিশ্লেষিত রূপ হচ্ছে যে সম যোগ ধা যোগ রস্বই। এটা হচ্ছে সন্ধির বিশ্লেষিত রূপ। তার মানে সন্ধি হচ্ছে প্রত্যয়সাধিত শব্দ এবং এইটি হচ্ছে কৃত প্রত্যয়সাধিত শব্দ, কারণ মানে ধার সঙ্গে একটা কৃত প্রত্যয় সাইন আছে। এই তো গেল সন্ধির খুব বেসিক তথ্য। এখান থেকে কিন্তু পরীক্ষায় অনেক প্রশ্ন আসে, এগুলো একটু মাথায় রাখবেন। ঠিক আছে, না অনেকে লিখছেন একপদীকরণ। সন্ধি অর্থ একপদীকরণ না। কেন একপদীকরণ? একপদীকরণ মানে কি? যে অনেকগুলো পদকে একটা পদে রূপান্তর করবে, তাকে বলে একপদীকরণ। কিন্তু সন্ধিতে কি অনেকগুলো পদকে এক পদ করে না? সন্ধিতে আসলে মিলন ঘটে। আর সমাসে হচ্ছে একপদীকরণ। সন্ধি আর সমাসের বেসিক পার্থক্যই হচ্ছে যে সন্ধিতে মিলন ঘটে ধ্বনি বা বর্ণের, আর সমাসে মিলন ঘটে পদের। এই জন্য সমাসকে বলে আমরা একপদীকরণ। অনেকগুলো পদকে এক পদে রূপান্তর করা হয়। যেমন দেখেন সিংহ চিহ্নিত আসন ইকুয়াল কি সিংহাসন। তবে সিংহ একটা পদ, চিহ্নিত একটা পদ, আসন একটা পদ, তিনটা পদকে একটা পদে রূপান্তর করে কি নাম দেওয়া আছে? সিংহাসন। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, ঠিক আছে, এবার আমরা সন্ধির প্রকারভেদ শিখব। ওকে, আপনাকে যদি প্রশ্ন করে বলেন তো সন্ধি কত প্রকার, ঝটপট উত্তর করুন তো, সন্ধি কত প্রকার? একটু উত্তর করতে থাকেন, আমি একটু কমেন্ট সেকশন দেখে নিই। ওকে, তাহমিনা আক্তার লিপু কমেন্ট করেছেন যা রিয়া, হয়তো নামটা একসঙ্গেই হবে কিন্তু উনি আলাদা আলাদা করে গেছেন। ওকে, সবাই উত্তর ঠিকঠাক দিয়েছেন। সন্ধি হচ্ছে প্রধানত বা সন্ধি হচ্ছে মূলত দুই প্রকার। এটা অনেকেই ভুল করে ফেলেন, তবে আপনারা সঠিক উত্তর দিয়েছেন, আপনাদেরকে কনগ্রাচুলেশন। সন্ধি হচ্ছে প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে বাংলা সন্ধি। কি সন্ধি? বাংলা সন্ধি। আরেকটা হচ্ছে তৎসম বা সংস্কৃত সন্ধি, তবে আমরা বেসিক্যালি তৎসম বলেই জানবো। এবার দেখেন এই যে বাংলা সন্ধি, এইটা হচ্ছে দুই প্রকার। বাংলা সন্ধি কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে স্বরসন্ধি এবং আরেকটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। ওকে, এবার দেখেন তৎসম সন্ধি, এইটা হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি এবং আরেকটা হচ্ছে স্বরসন্ধি এবং লাস্ট ওয়ান হচ্ছে বিসর্গ সন্ধি। কি সন্ধি? বিসর্গ সন্ধি। তাহলে দেখেন এখানে বাংলা সন্ধি কয় প্রকার পেয়েছি? দুই প্রকার। কি কি? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। আর তৎসম সন্ধি পেয়েছি কয় প্রকার? আমরা তৎসম সন্ধি পেয়েছি তিন প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। তাহলে আপনাকে যদি প্রশ্ন করা হয় যে সন্ধি মোট কত প্রকার, আপনাকে যদি প্রশ্ন করা হয় যে সন্ধি মোট কত প্রকার, তাহলে উত্তর কত প্রকার দেবেন একটু বলেন তো দেখি। যদি প্রশ্ন করা হয় যে সন্ধি মোট কত প্রকার, তাহলে আপনি উত্তর কত প্রকার দিবেন?
ওকে, সবাই উত্তর ঠিক দিয়েছেন। এর মধ্যে মুশফিকুর রহমান উত্তর দিয়েছেন 5 প্রকার। উনি আসলে আবার নয়ন আহমেদও উত্তর করেছেন 5 প্রকার, কারণ উনি লিখেছেন যে বাংলা সন্ধি 2 প্রকার, তৎসম সন্ধি 3 প্রকার, সেই দৃশ্যে সন্ধি 5 প্রকার উত্তর করেছেন। চমৎকার উত্তর করেছেন, থ্যাংক ইউ। আমি আপনার উত্তর দেখে সত্যি আপ্লুত হয়েছি। আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে একটু যে বলে দিচ্ছি, যখন দেখবেন যে আমি বলছি যে চমৎকার হয়েছে, ঠিকঠাক হয়েছে, খুব ভালো উত্তর দিয়েছেন, তারা মানে মনে রাখবেন যে আপনি কনফিডেন্সের সাথে উত্তরটি ভুল দিয়েছেন। তো আপনার উত্তরটিও ভুল হয়েছে, ঠিক আছে? ওকে, সন্ধি হচ্ছে মোট 3 প্রকার। দেখেন এখানে বাংলা সন্ধির মধ্যে কি স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, ঠিক তৎসম মধ্যে কি স্বর ব্যঞ্জন দুটো তো কমন, তো দুটো কমন থেকে 2টা নিয়েছে আর বিসর্গ একটা, তাহলে সন্ধি হচ্ছে মোট কয় প্রকার? 3 প্রকার। আপনাকে যদি প্রশ্ন করা হয় যে সন্ধি মোট কয় প্রকার, তখন উত্তর দেবেন 3 প্রকার। আসেন আমরা একটা একটা করে শিখে ফেলি। আমরা প্রথমেই যা শিখব তা হচ্ছে স্বরসন্ধি। আমরা আর বাংলা সন্ধি বা তৎসম সন্ধি দুটোর মধ্যে আর ক্লাসিফিকেশন যাব না, ডিরেক্ট শিখবো যে সন্ধি 3 প্রকার। প্রথমটা কি আমরা শিখব? স্বরসন্ধি। খাতার উপরে হেডলাইন দেন যে স্বরসন্ধি। আসেন, স্বরসন্ধি বলতে কি বুঝি? ওকে, জেআর মানে কি জুনিয়র রহমান, আপনি আসলে নেইমার জুনিয়র থেকে কি ইন্সপায়ার হয়ে লিখেছেন জানি না। এরপর রিয়াদুস সালহিন হাসির ইমোজি দিয়েছেন, উনি আমার কথায় জোকস খুঁজে পেয়েছেন। আলহামদুলিল্লাহ স্যার, জোকসটা অনেক সুন্দর ছিল। হ্যাঁ, মাঝে মাঝে আমি ছোটোখাটো জোকস বলি, এই জোকসগুলো জাস্ট ক্লাসে ফান করার জন্যই, এছাড়া কিছুই না। অনেকক্ষণ থেকে হয়তো বোরিং ক্লাস করছেন, ভাবছেন যে স্যার শুধু পড়ে যাচ্ছে, ভাইয়া শুধু পড়িয়েই যাচ্ছে, এইভাবে পড়ানোর এত দরকার কি? হ্যাঁ, মাঝে মাঝে একটু কৌতুক করবেন। তো আপনাদের সঙ্গে জোকস কৌতুক বলতে খুবই ভয় লাগে, কারণ দেখবেন যে কোনো একটা একটু বেফাস কথা হয়ে গেলে দেখবেন যে ভাইরাল করে দিয়েছেন। ভাইরাল হতে এই জগতে কোনো সময়ই লাগে না, সেটা ভালোভাবে হোক বা খারাপভাবে হোক। দেখবেন যে কোনো একটা কথা যদি একটু অন্যরকমভাবে হয়ে যায়, আর যদি কেউ যদি আমার শত্রু হয়ে থাকে, বলবেন যে এ কী বললেন তৌহিদ স্যার, দেখুন ভিডিও সহ। দেখবেন যে ছোটো ছোটো ভিডিও কাটপিস তৈরি করে উল্টাপাল্টা মানে থাম্বনেইল দিয়ে দেখবেন যে আমাকে ভাইরাল করে দিয়েছে, তখন আমি আর দেখবেন যে বাসা থেকে বের হতে পারছি না। আশা করছি এগুলো করবেন না, আপনারা খুবই ভদ্র সমাজের মানুষ, ভদ্র মানুষ। মোট না বললে প্রধানত 2 প্রকার দিবেন। একজন প্রশ্ন করেছেন যে মোট না বললে কত প্রকার দিব। যদি বলে যে সন্ধি কত প্রকার, আপনারা বলবেন সন্ধি প্রধানত বা মূলত 2 প্রকার, একটা কি বাংলা সন্ধি আর তৎসম সন্ধি। আর যদি বলে সন্ধি মোট কয় প্রকার, তখন 3 প্রকার দিবেন। ওকে, কোনো সমস্যা নেই। আসলে আমি চেষ্টা করি যে ক্লাসগুলোকে একটু প্রাণবদ্ধ করার জন্য, এই জন্য উদাহরণগুলো বা একটু কৌতুক বা ফান করার ট্রাই করি, কারণ এতক্ষণের বোরিং ক্লাস, বিরক্তিকর ক্লাস, তাও আবার অনলাইনে ক্লাস, এই অনলাইনের ক্লাসে এসেও যদি শুধু বক বক করে পড়িয়ে যায়, তাহলে হয়তো ভালো লাগবে না। আবার এর মধ্যে কিছু সিরিয়াস স্টুডেন্ট থাকে যাদের সঙ্গে কোনো প্রকার বাইরের কথাই বলা যায় না, তারা হয়তো আবার আমার ক্লাসকে খুবই বিরক্ত হয়ে যাবেন, বলবেন যে এই স্যার মোটেও ভালো পড়ান না, শুধু ক্লাসের মধ্যে বক বক করেন, উল্টাপাল্টা কথা বলেন, যে কথা না বললেও চলবে সে কথাই বেশি বলেন, তাই না? তবে আমি চেষ্টা করি যে অবশ্যই যেগুলো বেশি জরুরি সেগুলো বলার ফাঁকে ফাঁকে একটু সুযোগ বুঝে একটু অন্য কথা বলতে, কারণ কি সকল ধরনের স্টুডেন্টকে ট্যাকল দিতে হয়। ওকে, ঠিক আছে, চলেন আমরা পরের দিকে যাই। না, ভাইরাল হওয়ার ইচ্ছে নেই। এভাবে ভাইরাল হতে হলে অবশ্যই ভালোভাবে হ্যাঁ, যদি এখন ভাইরাল করতে চান কোনো সমস্যা নেই, ভাইরাল করেন। তবে এখন এই মুহূর্তে যে ক্লাসটা চলছে, এই ক্লাসটা শেয়ার করে আমাকে ভাইরাল করে দিন, এটাই সবচেয়ে বেস্ট ওয়ে এবং ভালোভাবে ভাইরাল হওয়ার একটা উপায়। ওকে, ঠিক আছে, এবার আমরা স্বরসন্ধি শিখবো। স্বরসন্ধি হতে পারে একভাবে, এর বাইরে স্বরসন্ধি হয় না, হবেও না। তা হচ্ছে স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয়, আমরা তাকেই বলছি স্বরসন্ধি। আবার বলছি, স্বরসন্ধি কি? যে স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকেই বলছি স্বরসন্ধি। এর মধ্যে আরেকটু কমেন্ট দেখে নিই, আরেকবার দেখে নিই। কমেন্ট দেখা বন্ধ করে ক্লাসের দিকে মনোযোগ দেবো। বলছেন রাশিয়াদ হোসেন বলছে, যদি বলে যে সন্ধি কয় প্রকার, হ্যাঁ উত্তর দিয়েছি যে সন্ধি বললেও 3 প্রকার। কানিস এর মধ্যে বলছেন যে কানিস স্যার আপনি হানিফ সংকেতের নামে ভাইরাল। না, হানিফ সংকেত উনি লিজেন্ডারি পারসন, খুবই পছন্দের ব্যক্তিত্ব। ফারে বলছে হুম স্যার, প্রাণবন্ত হয়, খুব ভালো লাগে, আপনার মনোযোগ দিতে পারে পড়াশোনার প্রতি, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, আর কমেন্টের দিকে না যাই। এবার আসেন, দেখেন স্বরসন্ধি হতে পারে কীভাবে। স্বরসন্ধি অনেকভাবে হয়, ঠিক আছে। আমরা বেসিক কয়েকটা রুলস দেখবো, রুলসের মাধ্যমে সন্ধি মানে স্বরসন্ধিগুলো শেষ করে দিব। 1 নম্বর দেখেন, একটু আমি স্টার দিয়ে লিখলাম যে একটা আ হতে পারে 4 ভাবে। দেখেন কীভাবে হতে পারে, অ যোগ অ ইকুয়াল আ হতে পারে। আবার হতে পারে যে আ যোগ আ ইকুয়ালও আ হতে পারে। আবার দেখেন হতে পারে কি যে আ যোগ অ ইকুয়ালও আ হতে পারে। আবার দেখেন যে অ যোগ আ ইকুয়াল কি হতে পারে, আ হতে পারে।
তার মানে দেখেন এই অ এবং আ, অ এবং আ এই দুটার কম্বিনেশন সেটা যেভাবে থাকে না আগে পরে যেখানেই থাক না কেন, এই দুটার কম্বিনেশন পাইলে চোখ বন্ধ করে সেখানে কি হয়ে যাবে, আ হয়ে যাবে। এখন প্রশ্ন হতে পারে যে কখন আমি অ বসাবো আর কোন পাশে অ বা আ বসাবো, কারণ যে কোনো পাশে বসালে তো আ পাচ্ছি, তাই না? এইভাবে তো প্রশ্ন হতে পারে। যেমন দেখেন একটা উদাহরণ দিই, তাহলে বিষয়টা বুঝতে আরো ক্লিয়ার হয়ে যাবে। খুবই সহজ উদাহরণ, তা হচ্ছে বিদ্যালয়। দেখেন বিদ্যালয় অবশ্যই এটা স্বরসন্ধি, বিদ্যালয়কে ওখানে কি পাচ্ছি আমরা, পাই যে বিদ্যা যোগ আলয়, কি পাচ্ছি, বিদ্যা যোগ আলয়। এখন আপনি জানেন যে এখানে কি একটা আ পেয়েছেন, এখানে একটা আ আছে, তা আ যোগ আ ইকুয়াল আ হয়েছে। আপনি বলতে পারেন যে এখানে আ যোগ আ ইকুয়াল না বানিয়ে আমি চাইলে এখানে অ দিতে পারি, যে বিদ্য যোগ আলয় ইকুয়াল, দেখেন অ যোগ আ ইকুয়াল তো বিদ্যালয়ই হচ্ছে, তাহলে এখানে আমি কেন বিদ্যা দিব? কারণ দেখবেন আপনি অর্থের দিকে নজর রাখবেন, মনে রাখবেন যে সন্ধির ক্ষেত্রে অর্থটা খুব জরুরি। সন্ধির ক্ষেত্রে দেখবেন যে দুপাশে অর্থ ঠিকঠাক থাকে। দেখেন এই বিদ্য বলে কি কোনো অর্থ আছে? না, কোনো অর্থ নেই, কিন্তু বিদ্যা বলে অর্থ আছে। এই জন্য আপনাকে এখানে অ না, এখানে আকারই দিতে হবে, ঠিক আছে? আবার দেখেন যদি আরেকটা উদাহরণ লিখলাম আমি পাঠাগার, কি লিখলাম, পাঠাগার। দেখেন পাঠাগারকে যদি ভাঙ্গি বা প্রকাশ মানে সন্ধি বিচ্ছেদ করি, তাহলে আমরা পাচ্ছি যে পাঠ যোগ আগার, কি পাচ্ছি, পাঠ যোগ আগার। এখানে দেখেন আপনি এখানে পাঠের সঙ্গে কি আছে, অ আছে, আবার এখানে আগারের কি আছে, আ আছে, তোমাকে অ যোগ আ ইকুয়াল কি হচ্ছে, আ হয়েছে। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া আমি এখানে কেন অ দেবো, এখানে আমি আকার দিব, আকার যোগ আকার ইকুয়াল আকার বানাবো। কিন্তু দেখেন তো এই পাঠ যোগ আকার, পাঠ মানে কি অধ্যয়ন করা পড়া, আগার মানে কি, আগার মানে হচ্ছে স্থান। কিন্তু এখানে যদি আপনি পাঠের সঙ্গে যদি আকার যুক্ত করে আকার যোগ আকার ইকুয়াল আকার বানাতে চান, তাহলে কি হচ্ছে পাঠা যোগ আগার। পাঠা মানে কি বুঝি, পাঠা মানে বুঝি একটা ছাগল প্রজাতির প্রাণীকে। এখন ছাগল প্রজাতির প্রাণী যেখানে রাখা হয় বা ছাগল যেখানে রাখা হবে তাকে কি পাঠাগার বলা হয়? অবশ্যই না, তাই না? ছাগল যেখানে রাখা হবে তাকে আমরা পাঠাগার বলি না। পাঠাগার কি, যেখানে অনেক ধরনের বই থাকে, যেখানে আমরা গিয়ে অধ্যয়ন করি বা পড়াশোনা করি, তাই না? তার মানে চাইলেই কিন্তু আপনি জোর করে এখানে আকার দিতে পারবেন না। আকার দিতে গেলে আপনাকে দেখতে হবে যে অর্থ সঙ্গতি ঠিকঠাক আছে কিনা। তার মানে আপনি বুঝতে পারছেন যে কখন অকার দেবেন আর কোন পাশে আকার দেবেন। এখন বলতে পারেন ঠিক আছে এখানে আমি অ দিলাম, তাহলে এখানেও একটা অ দিব, অ যোগ অ ইকুয়াল আ বানাতে পারবো। তাহলে এখানে পাঠ যোগ অগার দিব, আগার না দিয়ে অগার দিব, কিন্তু অগার বলতে কোনো অর্থ তো নেই। আছে কি অর্থ, আগার আছে, আগার মানে স্থান, তার মানে এখানে আপনাকে আই দিতে হবে। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন। ঠিক একইভাবে কারাগারও হবে। ওকে, এই তো বুঝতে পেরেছেন, থ্যাংক ইউ। আবার দেখেন আমরা জানি যে রস্বই অথবা দীর্ঘই এর পরে, রস্বই অথবা দীর্ঘই বসলে থাকলে তা সর্বদা কি হয়ে যায়, দীর্ঘই হয়ে যায়। দেখেন একটা উদাহরণ লিখেছি যে রস্বই অথবা দীর্ঘই এর পরে রস্বই অথবা দীর্ঘই থাকলে তা অলওয়েজ কি হয়ে যায়, দীর্ঘইকার হয়ে যায়। এটা আপনারা অনেকে জানেন। আসেন কিছু উদাহরণ দিলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন। ওকে ভাই, একটু এলোমেলো হলে সাইবার ট্রাভেলার পর্যন্ত যাওয়া হতে পারে, আর বেশি মজা করা উচিত নয়। হ্যাঁ সেটাও ঠিক বলেছেন। ওকে, তার মানে দেখেন আমরা যদি কোথাও রস্বই বা দীর্ঘই কম্বিনেশন পাই, এরপর যদি রস্বই বা দীর্ঘই থাকে তাহলে সেখানে কি হয়, অবশ্যই দীর্ঘইকারই হয়। যেমন কি দেখেন পরি যোগ ইক্ষা, তাহলে কি পাচ্ছি, পরীক্ষায় পাচ্ছি, তাই না? রবি যোগ ইন্দ্র ইকুয়াল কি বলতো, রবীন্দ্র। দেখেন যদি লেখেন এরকম যে রবি যোগ ইন্দ্র, তোমাকে এখানেও রস্বইকার, এখানেও যোগ রস্বইকার, রস্বইকার যোগ রস্বইকার অলওয়েজ সবসময় কি হবে, দীর্ঘইকার হবে, রবীন্দ্র। এখন কোথায় কখন রস্বই বসে দীর্ঘই বসে তা অর্থের উপর ডিপেন্ড করবে। চাইলে কি আপনাকে দীর্ঘইকার দিতে পারবেন, ইন্দ্র, তার মানে এখানে দেখেন দীর্ঘইকার ইন্দ্র বলে কিছু নেই। আবার দেখেন যে আপনি বলতে পারেন ঠিক আছে তাহলে আমি এখানে দীর্ঘইকার দেই, এখানে দীর্ঘইকার রবি, কিন্তু দেখেন এই রবি বলে কোনো অর্থ নেই। তার মানে আপনি কখন দীর্ঘইকার বসাবেন, কোন পাশে দীর্ঘইকার বসাবেন, এটাও কিন্তু অর্থের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? আরেকটা মজার বিষয় আছে, দেখেন বিষয়টা খুবই মজার, যে জফলা অথবা কোনো শব্দের মাঝে যদি জ থাকে, দেখেন জফলা অথবা কোনো শব্দের মাঝে যদি জ থাকে তাহলে
সেই জায়গাতে রস্বইকার বসে, রস্বইকার বসে। যেমন দেখেন যদি লেখে আমি ইত্যাদি, কি লিখেছি ইত্যাদি, তারপর দেখেন কি জফলা আছে, ইত্যাদিতে কি আছে দেখেন জফলা আছে। দেখেন জফলা যেখানে থাকবে সেই জায়গা থেকে রস্বইকার অথবা দীর্ঘইকারও বসতে পারে, রস্বইকার অথবা দীর্ঘইকারও বসতে পারে। আচ্ছা এই পাশে লিখে দেই, দীর্ঘইকার অথবা রস্বইকার বসতে পারে। এখন দেখেন ইত্যাদি, ইত্যাদিকে যদি ভাঙেন প্রথমে রস্বই লিখলেন তারপরে ত লিখলেন, যেখান থেকে জফলা সেখান থেকে ভাঙা শুরু। এখন দেখেন এখানে কি অবশ্যই ইতি রস্বইকার আসবে, ইতিতে কোনো দীর্ঘইকার আসবে না, বাকি আছে কি আদি, ইতি যোগ আদি। ওকে, আবার দেখেন এবারে যদি লিখি আমি নদ্যম্বু, কি লিখলাম নদ্যম্বু। দেখেন নদ্যম্বুতে প্রথমে কি লিখবেন ন আর দ, এখন কি জফলা, জফলা করে কেবে হয় রস্বইকার অথবা দীর্ঘইকার। এখন দেখেন বানানটা হচ্ছে নদী, এখন আপনি বলেন নদীতে কি রস্বইকার আসবে না দীর্ঘইকার আসবে? নদীতে কি রস্বইকার আসবে না দীর্ঘইকার আসবে? অবশ্যই নদীতে দীর্ঘইকার আসবে। এই জন্য কিন্তু এবার কিন্তু দীর্ঘইকার বসে নদী যোগ অম্বু। তার মানে কোথাও যদি জফলা থাকে তার পরিবর্তে রস্বইকার অথবা দীর্ঘইকার বসতে পারে। ঠিক আছে, এরপর দেখেন যদি লিখে এভাবে যে যদি লিখে আমি পর্যালোচনা, কি লিখলাম পর্যালোচনা, তাহলে দেখেন আবার কি জফলা আছে বা জ আছে, তো জফলা দেখেন এই পর্যালোচনার আগে উচ্চারণ কি, আগে তো পর, আগে তো রেফের উচ্চারণ হচ্ছে, তারপরে তো জ্বর উচ্চারণ হচ্ছে, তাই না? তার মানে আগে আমরা প আর রটাকে নিলাম, এই রেফটাকে র আকারে নিয়েছি। এখন কি জফলা আছে, জফলা তাহলে কি হয়ে যায় রস্বইকার বা দীর্ঘইকার হয়ে যায়, তাহলে অবশ্যই এটা রস্বইকার হবে পরি। এখন এইটুকু বাকি আছে পরি যোগ আলোচনা, পর্যালোচনা। ঠিক আছে, দেখুন তো এটা একটু জটিল, একটু কঠিন করে দিয়েছি। এটা কি বুঝতে পেরেছেন যে পর্যালোচনাটা একটু কঠিন ছিল? এটা কি বুঝতে পেরেছেন? দেখেন এখানে আমি টেকনিক দিয়েছিলাম কি জফলা অথবা জফলা অথবা জ যদি থাকে তার পরিবর্তে কি দীর্ঘইকার অথবা রস্বইকার বসে, এবং দীর্ঘইকার বা রস্বইকার বসবে কিভাবে অর্থ দিক দিয়ে। এখন পর্যালোচনা, তারপরে জ আছে, আগে এই রেফটাকে র আকারে নিয়ে এসেছি, এরপরে জফলা ছিল, জফলার পরিবর্তে রস্বইকার দিয়েছি, বাকি আছে আলোচনা, এই আলোচনা লিখে দিয়েছি। আশা করছি বুঝতে পেরেছেন। হ্যাঁ, পরিযোগ আলোচনা। এবার আপনাদের জন্য প্রশ্ন, তাহলে ঠিক একই নিয়মেই, ঠিক এক নিয়মে উত্তর করে এটা কোনটা, যে এটার উত্তর কি হবে যে উপরযুক্ত। তাহলে এটার উত্তর কি হবে দেখেন, দেখেন এখানে কি জফলা বা জ আছে, আগে আমি যতদূর পর্যন্ত উচ্চারণ করতে পারি উচ্চারণ হচ্ছে কি উপর পর্যন্ত। দেখেন উপর পর্যন্ত উচ্চারণ করেছি, জফলা আছে, তাহলে রস্বইকার দিয়ে দেই উপরি যোগ এই যে রস্বটা আছে, এই রস্বটা সামনে চলে আসবে আর কয়েতটা বসে গেল, উক্ত। উপরি যোগ উক্ত ইকুয়াল উপরযুক্ত। আপনি কিন্তু কখনোই উপরিউক্ত এটা কিন্তু একসঙ্গে লিখতে পারবেন না, আপনাকে উপরযুক্ত লিখতে হবে। অনেকে কিন্তু উপরিউক্ত কথা লিখে ফেলে, যা ভুল, সন্ধিগত ভুল। কারণ কি উপরি যোগ উক্ত ইকুয়ালি তো উপরযুক্ত, তার মানে আপনাকে সন্ধি বিচ্ছেদের সর্বশেষ পর্যায়ে যেটা হয় সেটা কিন্তু খাতায় লিখতে হবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। ঠিক আছে, হ্যাঁ এই তো অনেকেই পেরেছেন, বুঝতে পেরেছেন, তার জন্য তো লিখেছেন, থ্যাংক ইউ। আপনারা পেরেছেন, আপনাদেরকে কনগ্রাচুলেশন। এরকম একটা রুলস গেল। আবার দেখেন যদি কোথাও ব ফলা থাকে, দেখেন যদি কোথাও ব ফলা থাকে, ব ফলা থাকলে তার পরিবর্তে রস্বউকার অথবা দীর্ঘ উকার বসে। কি থাকে, যদি কোথাও ব ফলা থাকে তাহলে সেখানে রস্বউকার অথবা দীর্ঘ উকার বসে। যেমন দেখেন যদি লিখি এরকম, কি লিখতে পারি, লিখতে পারি যে স্বাগত, কি লিখতে পারি স্বাগত। দেখেন স্বাগতকে ভাঙলে যেখান থেকে ব ফলা পাবো সেখানে কিন্তু ভাঙা শুরু, তার মানে স আছে, স নিচে ব ফলা থেকে এখন রস্বকার হবে না দীর্ঘকার হবে? অবশ্যই শয়ে দীর্ঘকার বলে দুনিয়ায় কিছু নেই, এ বলে কিছু অর্থ পাবেন না, এই জন্য রস্বকার, সু মানে সুন্দর, তাকে সু যোগ আগত, স্বাগত। আবার দেখেন যদি আমি স্বল্প, কি লিখলাম স্বল্প, তাহলে ভাঙলে কি পাবো যে সু যোগ অল্প, স্বল্প, তাই না? এখন কি আগে সহজ হয়ে গেছে না? এখন দেখেন আরেকটা কঠিন দেই আপনাদের বোঝার জন্য, যদি লিখে আমি বদ্ধাগমন, কি লিখলাম বদ্ধাগমন। দেখেন আবার কিন্তু বফল আছে, ধয়ের সঙ্গে বফল আছে, কি আছে ধয়ের সঙ্গে বফল আছে, তারপরে কি এখানেই ভাঙতে হবে। তা আমি প্রথমে লিখবো ব, তারপর লিখবো ধ। এখন দেখেন বধূ, উচ্চারণটা কি হবে, যেহেতু রস্বউ আসবে, এখন বধূ বানানে আপনি বলতো বধূ মানে কি রস্বউকার হয় না দীর্ঘ উকার হয়? অনেকেই বানানটা ভুল করে, অনেকেই বধূতে রস্বউকার দিয়ে ফেলে, কিন্তু আদতেও কি বধূ মানে কি রস্বউকার হবে না।
বধূ বানানো হচ্ছে দীর্ঘকার, তার মানে কি বধূ এ পর্যন্ত চলে গেল, তারপর কি আগমনটা আছে, বধূ যোগ আগমন, এটাকে বলছি আমরা বদ্ধাগমন। তারপরে দেখেন কোথায় হ্রস্বকার কোথাও দীর্ঘকার বসবে, এটা কিন্তু ডিপেন্ড করবে আপনার কার উপর বলেন তো, আপনার শব্দের অর্থের উপরে। রিয়াদুস সালহিন আপনি ভুল লিখেছেন, এখানে কিন্তু বধূ বানানে দীর্ঘ উকার আসবে, ঠিক আছে, একটু বানানটা ঠিকঠাক করে নেন, বধূ বানান, গুড। এই তো এগুলো হচ্ছে স্বরসন্ধির কিছু বেসিক রুলস গেল, কিছু শর্টকাট নিয়ম শিখিয়ে দিলাম। এরপরে আরও কিছু বিষয় আছে যেগুলো আপনার জানতে হবে, তা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা তা হচ্ছে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। কি বললাম, নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, এইটা আপনার মুখস্থ রাখা অবশ্যই জরুরি, কারণ এটা হচ্ছে কঠিন। আর মনে রাখবেন যেটা কঠিন, যেটা নিয়ম মানে না, সেগুলো পরীক্ষায় বেশি আসে, আর এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে মোস্ট অফ দ্য স্টুডেন্টস ভুল করে ফেলে, তাই না? বেশিরভাগ স্টুডেন্ট কী করে, ভুল করে ফেলে, কিন্তু আপনার ভুল করা যাবে না। এই নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি খুব চমৎকার করে মুখস্থ করবেন কবিতার আকারে, এর আগে কয়েকটা ক্লাসও বলে দিয়েছিলাম। দেখেন আমি মুখস্থ করেছি, আপনিও মুখস্থ করবেন। কিভাবে মুখস্থ করবেন দেখেন, আমি কবিতাটা বলে দিচ্ছি, ঠিক এভাবে মুখস্থ করবেন। কবিতা হচ্ছে এরকম যে কুলোটা গবাক্ষ ও মার্তণ্ড সহ শৈর সীমন্ত দলের অন্যান্যরাও গবেন্দ্র সারঙ্গের কথায় স্বীয় ইচ্ছায় প্রৌঢ় বয়সে এসে দশার্ণর প্রেষণের দ্বারা সুদোদন হয়ে, আমি একটু গুলিয়ে ফেলেছি, আরেকবার শুরু করি। দেখেন গল্পটা হচ্ছে এরকম যে কুলোটা গবাক্ষ ও মার্তণ্ড সহ শৈর সীমন্ত দলের অন্যান্যরাও গবেন্দ্র সারঙ্গের কথায় স্বীয় ইচ্ছায় প্রৌঢ় বয়সে এসে দশার্ণর প্রেষণের দ্বারা অক্ষৌহিনীকে পরোক্ষভাবে রক্তস্থ ও বিম্বষ্ট করলো। কি চমৎকার একটা গল্প না? হ্যাঁ, অনেক চমৎকার একটা গল্প। আর নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি মানে বোঝাচ্ছে যে সন্ধিগুলো সন্ধির নিয়ম মানবে না কিন্তু স্বরসন্ধি আকারে হবে, আমরা তাকেই বলছি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। আর এগুলো একটু দ্রুত মুখস্থ করে নেবেন অথবা খাতায় লিখে নেবেন। আমি আরেকবার বলে দিচ্ছি যে কুলোটা গবাক্ষ ও মারতণ্ড সহ শৈর সীমন্ত দলের অন্যান্যরাও গবেন্দ্র সারঙ্গের কথায় স্বীয় ইচ্ছায় প্রৌঢ় বয়সে এসে সুধোধন হয়ে দশার্ণর প্রেষণের দ্বারা অক্ষৌহিনীকে পরোক্ষভাবে রক্তস্থ ও বিম্বষ্ট করল। আর এইগুলি হচ্ছে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। স্যার কমেন্টে দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, আমি সুযোগ বুঝে কমেন্টে দিয়ে দিব। জীবনানন্দ মানুষ লিখেছেন যে মজদকার লিখে দিলে ভালো হয়। আসলে এটা অনেকবার লিখে দিয়েছি, এর আগে আমাদের ইউটিউব চ্যানেলে এই ক্লাসটা করা আছে, সন্ধির ক্লাস আছে, একটু দেখে নেবেন, অথবা আমাদের গ্রুপে যুক্ত হয়ে যান, গ্রুপগুলোতেও মোটামুটি লিখে দেওয়া হয় বা হ্যান্ড নোট শেয়ার করা হয় মাঝে মাঝে। আর লিখতে বললে লেখা যাবে, টাইম লাগবে। ঠিক আছে, যেহেতু অনেকেই লিখে চেয়েছেন তো আপনাদের জ্ঞাতার্থে লিখেই দিচ্ছি, কোনো সমস্যা নেই। খাতায় ঝটপট লিখবেন যে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি দিয়ে লিখবেন যে এখানে যে কুলোটা গবাক্ষ ও মার্তণ্ড সহ শৈর সীমন্ত দলের অন্যান্যরাও গবেন্দ্র সারঙ্গের কথায় আচ্ছা অর্থগুলো বলে দেবো, কোনো সমস্যা নেই, সকল অর্থ আমার জানা আছে। গবেন্দ্র সারঙ্গের কথায় স্বীয় ইচ্ছায় প্রৌঢ় বয়সে এসে সুধোদন হয়ে দশার্ণর প্রেষণের দ্বারা অক্ষৌহিনীকে পরোক্ষভাবে রক্তস্থ ও বিম্বষ্ট করল। রক্তস্থ
বিম্বষ্ট করলো। লিখে নেন ঝটপট। লেখেন কুলোটা, গবাক্ষ ও মার্তণ্ড সহ স্বৈর সীমন্ত দলের অন্যান্যরাও গবেন্দ্র সারঙ্গের কথায় স্বীয় ইচ্ছায় প্রৌঢ় বয়সে এসে সুদোধন হয়ে দশার্ণর প্রেষণের দ্বারা অক্ষৌহিনীকে পরোক্ষভাবে রক্তস্থ বিম্বষ্ট করল। এখন কারোর যদি অর্থের প্রবলেম থাকে আমি অর্থগুলো বলে দিচ্ছি। কুলোটা মানে হচ্ছে অসুধনারী, গবাক্ষ মানে হচ্ছে জানালা, মার্তণ্ড মানে হচ্ছে সূর্য, স্বৈর মানে একতন্ত্র, সীমন্ত, সীমন্ত মানে হচ্ছে মাথার সিথি বা চুলে যে সিথি করা হয় সেই সিথি, আর অন্যান্য মানে পরস্পর, গোবিন্দ্র মানে একজন রাজার নাম, সারঙ্গ মানে হচ্ছে হরিণ, স্বীয় মানে নিজের ইচ্ছায়, প্রৌঢ় মানে হচ্ছে বৃদ্ধ, সুদোধন মানে হচ্ছে একজন বুদ্ধদেবের পিতা, তার নাম হচ্ছে সুদোধন। এরপর দশার্ণর, এটা সে ভুলে গিয়েছি, প্রেষণ মানে প্রেষণ তো বোঝেন। অক্ষৌহিনী, অক্ষৌহিনী মানে অনেকগুলো সৈন্য, অনেকগুলো ঘোড়া নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া, তাকে বলা হয় অক্ষৌহিনী। পরোক্ষতে বোঝেন রক্তষ্ট মানে কি, যে রক্তের মতো লাল এরকম রক্তষ্ট। বিম্বষ্ট মানে তো বোঝেন প্রতিবিম্ব তৈরি করা। এই হচ্ছে অর্থ, আশা করছি বুঝতে পেরেছেন। এর মধ্যে একজন মনে কমেন্টগুলো লিখে দিয়েছেন, হ্যাঁ কানিস ফাতেমা আপু লিখছেন কুলোটা, গবাক্ষ, মার্তণ্ড, উনি বানানগুলো ভুল লিখেছেন, একটু দেখবেন যে মার্তণ্ড বানানে মূর্ধন্য হবে, সীমন্ত দলের অন্যান্যরাও, আচ্ছা ঠিক আছে ব্যাপার নয়। গোবিন্দ, সারঙ্গ, সারঙ্গ বানটা তাল বসানো দন্তস্ব হবে, কথায় স্বীয় ইচ্ছায় প্রৌঢ়, প্রৌঢ় বানটা ভুল লিখেছেন, পয় রো ফালা ঔকার হবে, প্রৌঢ় বয়সে এসে সুধোধন, না সুধোধন না সুধোধন দ হবে, দশার্ণর মূর্ধন্য হবে, প্রেষণ মানে মূর্ধন্য হবে, অক্ষৌহিনী মানে মূর্ধন্য হবে, রক্তষ্ট বিম্বষ্ট করলো। হ্যাঁ বাকিগুলো মোটামুটি ঠিক আছে, ওকে সবই লিখেছেন, একটু বানান ভুল আছে, তাছাড়া বাকিগুলো ঠিক আছে। আর আমি লিখে দিয়েছি, চাই একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, এখানে একটা স্ক্রিনশট দিয়ে নিলে আপনার কাছে থেকে যাচ্ছে, অথবা পরবর্তীতে ভিডিওটা পজ করে এটা দেখে লিখতে পারেন। ওকে ঠিক আছে, আবার বলছি না আর, যদি কারো প্রবলেম থাকে আমাকে কোনোটার অর্থ জানতে লাগলে আমাকে মেসেজ করেন, আমি উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। চলেন এবার পরবর্তী স্টেপে যাই। এইটা হচ্ছে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। আর এইগুলো যদি একদম পিওর অর্থ সহ জানতে চান যে অর্থ কি, সন্ধি বিচ্ছেদ কি, তাহলে একটু চাইলে আমার একটা পার্সোনাল গ্রুপ আছে যে তৌহিদস বাংলা পাঠশালা, এই গ্রুপে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি নামে টপিকস আকারে পোস্ট করা আছে, সেখানে A to Z বা ডিটেলস লেখা আছে, ঠিক আছে? তো ওইখানেও আপনি চোখ বোলাইতে পারেন। তৌহিদস বাংলা পাঠশালা গ্রুপ লিখে সার্চ দিলে আমার গ্রুপটা পেয়ে যাবেন। ওই গ্রুপে এগুলোর সবগুলো প্রত্যেকটা সন্ধি বিচ্ছেদ, প্রত্যেকটা অর্থ খুব সুন্দর করে দেওয়া আছে, চাইলে একটু ওখান থেকে চোখ দেখে নেবেন। এখন এগুলোকে প্রশ্ন করতে হবে, ভাই বা স্যার এগুলোকে কেন আমরা নিপাতনে বলছি? কারণ এগুলো নিয়ম মানে না। যেমন দেখেন একটা শব্দ লিখলাম যে সীমন্ত, প্রশ্নটা কী হতে পারে যে কেন নিয়ম মানে না, কিসের নিয়ম মানে না? দেখেন একটা শব্দ লিখলাম যে সীমন্ত, দেখেন সীমন্ত অর্থ কী? সীমন্ত মানে হচ্ছে মাথার সিথি। সীমন্তকে ভাঙলে কি পাচ্ছি আমরা, যে সীম যোগ অন্ত, অনেকে সীমন্তেও লিখেছেন। দেখেন এখানে একটা অ আছে, এখানে একটা অ আছে, অ যোগ অ ইকুয়াল কি আকার, তার কি সীমান্ত হওয়ার কথা, কিন্তু আসলে কি সীমান্ত হয়েছে? না, সীমান্ত না হয়ে এটা সীমান্তই আছে, এই জন্য এটাকে বলছি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। ঠিক একইভাবে আরও আছে, দেখেন অন্যান্য, অন্যান্যকে ভাঙলে কি পাই আমরা, পাচ্ছি হচ্ছে যে অন্য যোগ অন্য, তার মানে এখানে একটা অ আছে, এখানে একটা অ আছে, ইকুয়াল কি হওয়ার কথা, আকার হওয়ার কথা, তাহলে ভাঙলে কি হওয়ার কথা, অন্যান্য, আসলে অন্যান্যই হওয়ার কথা, অন্যান্য সন্ধি বিচ্ছেদ এইটা, কিন্তু অন্যান্যরও সন্ধি বিচ্ছেদ এইটা, তার মানে এটাও কিন্তু নিয়ম মানেনি, যেহেতু নিয়ম মানেনি এই জন্য নিপাতনে, আর যেহেতু হয়েছে স্বরধ্বনির সাথে স্বরধ্বনি মিলনে, এই জন্য আমরা এটাকে বলছি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, এরপর যদি কেউ বুঝে না থাকেন আমাকে জানাবেন, আমি ট্রাই করবো আপনাকে বুঝিয়ে দিতে কেন নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি হলো। এখন আসেন আমরা শিখবো ব্যঞ্জন সন্ধি। কি সন্ধি? ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধির সংখ্যাটা কি দেখেন, যে ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে বলছি ব্যঞ্জন সন্ধি। আর ব্যঞ্জন সন্ধি হয় বেসিক্যালি 3 ধরনের হতে পারে। কি কি হবে? স্বর যোগ ব্যঞ্জন, ব্যঞ্জন যোগ স্বর, অথবা ব্যঞ্জন যোগ ব্যঞ্জন, অর্থাৎ যে কোনো পাশে ব্যঞ্জনের অস্তিত্ব পাইলেই আমরা তাকেই বলবো যে ব্যঞ্জন সন্ধি। আর ব্যঞ্জন সন্ধির জন্য কিছু নিয়ম আছে, নিয়মগুলো একটু আপনারা লেকচার শিট বা বই দেখে দেখে নেবেন, ওইদিকে আমরা যাচ্ছি না, টাইম বাড়াচ্ছি না। তবে এইটারও নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধিটা ভালো করে দেখে নেবেন। আর আমি এইটাই বলে দিচ্ছি কবিতা আকারে, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি আগেরটার থেকে অনেক সহজ,
কবিতা আকারে শিখবো। কবিতা সেরকম যে ষোড়শী মনীষার একাদশে বৃহস্পতি, তা দেখিয়া আশ্চর্য হরিশ্চন্দ্র বনস্পতি, তস্কর ও গোষ্পদ পরস্পর দুলোকের পতঞ্জলি। সো খাতায় লিখে ফেলেন যে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, আর বাকিগুলো আপনারা ইজিলি পারবেন, একটু দেখে নেবেন। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। আচ্ছা, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির গল্পটা বা কবিতাটা হচ্ছে এরকম যে ষোড়শী মনীষার একাদশে বৃহস্পতি, তা দেখিয়া আশ্চর্য হরিশ্চন্দ্র বনস্পতি। লিখে ফেলেন ঝটপট যে ষোড়শী মনীষার একাদশে বৃহস্পতি, তা দেখিয়া আশ্চর্য হরিশ্চন্দ্র বনস্পতি, তস্কর ও গোষ্পদ, তস্কর ও গোষ্পদ পরস্পর দুলোকের পতঞ্জলি। তস্কর ও গোষ্পদ পরস্পর দুলোকের পতঞ্জলি। একটু দেখে নেবেন, এগুলো হচ্ছে আমাদের নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। ওকে, অরোরা বিনতি লিখে দিয়েছেন যে ষোড়শী মনীষা একাদশী, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। আশা করছি বুঝতে পেরেছেন। এদিকে টাইম বা কালক্ষেপণ করছি না, আমি যাব বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি আমরা টেকনিক্যালি শিখে এটা শেষ করে দিব। খাতায় লিখেন যে বিসর্গ সন্ধি। কি শিখবো আজকে? আমরা এখন শিখবো যে বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি দেখেন, বিসর্গ সন্ধি প্রশ্ন আসছে, প্রবলেম হচ্ছে যে আমরা শব্দ দেখেই বুঝি না যে এটা বিসর্গ সন্ধি হবে কিনা। সন্ধি বিচ্ছেদ করা দেখলে বুঝি, কিন্তু সন্ধি বিচ্ছেদ কখনোই করে দিবে না, আপনাকে শব্দটা দিয়ে বলবো যে এই শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি। তারপরে আপনাকে জানতে হবে যে কোনগুলো শব্দ দেখলে, মানে কোন শব্দগুলো বিসর্গ সন্ধির উদাহরণ। সো খাতায় একটা টেকনিক লেখেন, স্টার দিয়ে লেখেন। এই টেকনিক দিয়ে দেখবেন যে বিসর্গ সন্ধিগুলো করতে পারবেন। টেকনিক হচ্ছে এরকম যে শব্দের মাঝে লিখে ফেলেন যে শব্দের মাঝে ওকার, র, রেফ এবং যুক্ত ব্যঞ্জনে, ঝটপট লিখেন যে শব্দের মাঝে ওকার, র, রেফ এবং যুক্ত ব্যঞ্জনে তালব্যস্য, দন্তস্ব এবং মূর্ধন্যস্ব থাকলে তা কি হয়ে যাবে? বিসর্গ সন্ধি হবে। ওকে, বিসর্গ সন্ধি। তার মানে দেখেন শব্দের মাঝে, যদি কোনো শব্দের মাঝে, মাথার একবার মাঝে থাকতে হবে, শব্দের মাঝে কি থাকবে? ওকার, শব্দের মাঝে থাকবে র, রেফ এবং যুক্ত ব্যঞ্জনে তালব্যস্ব, দন্তস্ব, মূর্ধন্যস্ব থাকলে তা বিসর্গ সন্ধি। ব্যাস, এক টেকনিকে সবগুলি ক্লিয়ার। বিসর্গ থাকে না, বিসর্গ থাকলে তো বিসর্গ সন্ধি ইজিলি বুঝতে পারবে, যে কেউই বোঝে, এটা যে কেউই বোঝে। এবার আসেন আমরা একটু দেখি যে কি কি হতে পারে। দেখেন আমি লিখলাম যে তপবন, এরপর আমি লিখেছি যে আবিষ্কার, এরপর লিখলাম আমি দুর্নীতি। কি লিখলাম? দুর্নীতি। তপবন, আবিষ্কার, দুর্নীতি। ওকে, এই কটা দিয়ে আমি এক্সপ্লেন করছি। দেখেন এই শব্দের মাঝে দেখেন তপবন, তপবন মাঝে কি আছে? ওকার আছে। কি আছে? ওকার আছে। আমাকে শব্দের মাঝে কি পেয়েছি? ওকার পেয়েছি। আর ওকার পরে এটা কি সন্ধি? বিসর্গ সন্ধি। এখন দেখেন টেকনিক কি? টেকনিক হচ্ছে যে সাইন দেখে আপনি বুঝবেন বিসর্গ সন্ধি, সেই সাইনটাকে উঠিয়ে দিতে হয়। এখানে যেহেতু ওকার দেখে বুঝছি বিসর্গ সন্ধি, ওকারটাকে উঠিয়ে দিব, দিয়ে ওই জায়গাতে বিসর্গ বসাবো। তাকে তপ বিসর্গ যোগ বন। আবার দেখেন আবিষ্কার, আবিষ্কার আমরা কি দেখে বুঝেছি বিসর্গ সন্ধি? এই যে যুক্ত ব্যঞ্জনে মূর্ধন্যস্ব আছে, দেখেন যুক্ত ব্যঞ্জনে মূর্ধন্যস্ব আছে, তার মানে কি এই মূর্ধন্যস্ব কি থাকবে না? এটা ভ্যানিশ হয়ে যাবে। যে সাইন দিকে বুঝবো বিসর্গ সন্ধি, সেই সাইনটাকে উঠাই দিব। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো যে আবি বিসর্গ যোগ কার। আবার দেখেন দুর্নীতি, দুর্নীতিতে কি দেখে বুঝে বিসর্গ সন্ধি? এই দেখেন শব্দের মাঝে কি আছে? রেফ আছে। শব্দের মাঝে দেখেন ওকার, র বা রেফ
থাকলে তাহলে কি সন্ধি বিসর্গ সন্ধি, তাহলে রেপটাকে উঠাই দেবো। রেপটাকে দেখেন নীতির আগে উচ্চারণ হচ্ছে, এই জন্য লিখবো যে দু বিসর্গ যোগ নীতি, দুর্নীতি। দেখেন খুব সহজেই হয়ে যাচ্ছে। ওকে, ঠিক আছে, কানিজ ফাতেমা সাহায্য করছে অনেকভাবে, থ্যাংক ইউ। আচ্ছা, আশা করছি এটা বুঝতে পেরেছেন। তার মানে এখানে এটা হচ্ছে বিসর্গ সন্ধি চেনার শর্টকাট টেকনিক, বা বলতে পারেন নিনজা টেকনিক। এই নিনজা টেকনিকের মাধ্যমেই আপনি ইজিলি যতগুলো বিসর্গ সন্ধি আছে সবগুলিকে আলাদা করতে পারবেন। ওকে, এখন এই বিসর্গ সন্ধির কয়েকটা এক্সেপশন আছে, যে সাইনগুলো দেখে আমরা বিসর্গ সন্ধি বুঝবো, কিন্তু তারপরেও এগুলো সাইনগুলো দেখলে আমরা কিন্তু এর আগে যতগুলো শিখলাম যে যেগুলো দেখে বুঝবো বিসর্গ সন্ধি, সেই সাইনটাকে উঠে দিব, কিন্তু সেই সাইনটাকে উঠিয়ে এখন এখানে না দিয়ে আমরা কি করতে পারছি না, যে উঠে দিতে পারবো না। উঠে দিলে শব্দের কোনো অস্তিত্ব থাকবে না। যেমন দেখেন এরকম করে শব্দ আছে, তা হচ্ছে একটা হচ্ছে নীরব, একটা হচ্ছে নীরস, একটা হচ্ছে নিরোগ, একটা হচ্ছে নিরন্ধ্র। ওকে, দেন নীরবে তাহলে কি করব, এটাকে আমরা যেহেতু সাইন দেখে র দেখে বুঝছি বিসর্গ সন্ধি, তাই না? কি দেখে বুঝছি, র থেকে বিসর্গ সন্ধি বুঝছি, কিন্তু র থেকে উঠে দিতে পারবো না। তখন কি করবো, এই যে দীর্ঘইকারগুলিকে রস্যইকার বানাবো। নি বিসর্গ যোগ রব, ঠিক একইভাবে নি বিসর্গ যোগ রস, ঠিক একইভাবে লিখবো যে নি বিসর্গ যোগ রোগ, ঠিক একইভাবে নি বিসর্গ যোগ রন্ধ্র। তার মানে এইগুলোকে আমরা বলছি কি বলেন তো, একটু এক্সেপশনাল, ব্যতিক্রম। আর ব্যতিক্রমগুলো মাথায় রাখবেন, হুট করে ব্যতিক্রমগুলো পরীক্ষা আসে, এগুলো কিন্তু নিপাতনের সিদ্ধ না। দেখেন নিপাতনের সিদ্ধে বিসর্গ সন্ধি সবচেয়ে ইজি, দুনিয়ার সবচেয়ে সহজ। শব্দগুলোর মাঝে বিসর্গ দেওয়া থাকবে, জাস্ট আপনি আলাদা করে লিখবেন। ওটা কখনো পরীক্ষায় আসেনি, আসবেও না, আসলে এখান থেকে আসতে পারে। সো এটা একটু মাথায় রাখবেন। এই হলো সন্ধির ক্লাসের শর্টকাট টেকনিক দিয়ে যতটুকু পারা যায় শিখিয়ে দিয়েছি। আজকে কিন্তু আমরা অনেকগুলো বিষয় শিখেছি। প্রথমে শিখেছিলাম শব্দ ভাণ্ডার শিখিনি, যে শব্দ প্রকরণের শব্দের কিন্তু A to Z শিখে ফেলেছি। এরপরে সন্ধি খুব দ্রুত, খুব শর্টকাট টাইমে মজা করে সন্ধির A to Z শিখলাম। যদিও আমি ব্যঞ্জন সন্ধিটা একটু কম আলোচনা করেছি, কিন্তু বিসর্গ সন্ধির টেকনিক্যালি বুঝিয়ে দিয়েছি। তো আশা করছি এই ক্লাসের মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন এবং ক্লাসটা এনজয় করেছেন। আগামী যে ক্লাসগুলো আছে ক্লাসগুলো অবশ্যই আমাদের সঙ্গে করবেন। আর আমাদের যে ক্লাসগুলোর জন্য রেজিস্ট্রেশন চলছে, সেই ক্লাসগুলো রেজিস্ট্রেশন করেন। ওখানে আমরা একদম লেকচার পার্ট বাই পার্ট ধরে প্রত্যেকটা টপিকস ধরে পড়াচ্ছি, ঠিক আছে? তো আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন। আগামী ক্লাসে আবার কোনো না কোনো ক্লাস আপনার সঙ্গে দেখা হবে। আমার জন্য দোয়া করবেন। মার্চ 4টার সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।